বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা আসলে প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস থিমের কাস্টমাইজেশন দেখছিলাম, তাই পুরোপুরি শেষ করতে পারি নাই। আসলে আমরা এখন মূলত কাস্টমাইজেশনের একটা পার্টের মধ্যে আছি, পুরোপুরি কাস্টমাইজেশন না। মানে আমরা জাস্ট খালি ওই একটা থিমকে নামায় কিভাবে ডেমো ইনপুট দেয় এবং ডেমো ইনপুট দেওয়ার পরে কিভাবে আমরা ওইটাকে কাস্টমাইজ করে ক্লায়েন্টের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি প্রত্যেকটা অপশন, সেই জিনিসটা শিখতেছিলাম। তো সেম জিনিস আমরা আজকে লিনাক্স মেশিনে আছি। লিনাক্সে থাকি আর উইন্ডোজে থাকি, বিষয়টা কিন্তু আসলে একই। লিনাক্সেও ক্রোম আছে, লিনাক্সেও ফায়ারফক্স আছে, সবই আছে। আমি যে ক্রোম থেকে ঠিক আমাদের আগের ওয়েবসাইটে যদি যাই, ওই যেমনটা দেখাচ্ছে আগে যেমন দেখাইতো তেমনই দেখাবে, কোনো সমস্যা নেই। কারণ ওয়ার্ডপ্রেসের ব্যবহারের মজা এটা, ওয়ার্ডপ্রেস যেহেতু ওয়েবসাইট ইউআরএল এর মধ্যে কাজ করে, তার মানে আমরা যদি এইভাবে ওয়ার্ডপ্রেস সেট আপ করে নেই, তাহলে আমরা যে ডিভাইস হোক, ম্যাক হোক, ওএস হোক, অ্যান্ড্রয়েড হোক, বা লিনাক্স হোক বা উইন্ডোজ হোক, সব জায়গায় আমরা কি করতে পারবো, এটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এই যে আমরা একইভাবে ডায়াল করলে ওই সেম জিনিসটা চলে আসবে একই, শুধু আমাদের এক্সট্রা লগ ইন করা লাগতে পারে এর কি, এছাড়া কিছুই না। এই যে আমাদের শুধু একটু লগ ইন করতে হবে, এই যা সেম ভাবে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। এই যে আমাদের ওয়েবসাইটটা দেখি, এই তো আমরা এই যে প্রোডাক্ট টোডাক্ট এগুলো সব দেখছিলাম। ঠিক আছে, এটা কিন্তু এখনো দেখিনি, এটা করতে চেঞ্জ করে, এটা অলরেডি একটা ইউজার আছে, দেখছো? There is no form with ID 74. Perhaps it was deleted. আচ্ছা, এই ফর্মটা বলতেছে ডিলেটেড, এটা পরে ঠিক করা যাবে, সমস্যা নেই, কাটা দিলাম। তাহলে আমরা এইগুলো জানি যেগুলো প্রোডাক্ট থেকে আসতেছে। আর প্রোডাক্টের যে ক্যাটাগরি, যেগুলা ক্যাটাগরি, কোনটা বেশি সেলস হয়েছে সেলসে থাকে, কোনটাকে আমি ফেচার টিক মার্ক দিচ্ছি সেটা যে ফেচার্ডে থাকে, কোনটা বেশি বিক্রি হয়েছে এটা এখানে থাকে। মানে এটা অটোমেটিক, এটা অটোমেটিক, আর এটা আমরা নিজেরা দিতে পারি, এই আর কি। তো এখান থেকে এটা আসতেছে, প্রোডাক্ট থেকে আসতেছে, তার মানে এগুলো আমাকে পরিবর্তন ঘটাতে হলে আমাকে প্রোডাক্ট পরিবর্তন করতে হবে। এটা মনে হচ্ছে পেজ বিল্ডারের মধ্যেই আছে, তো আমরা এটা চাইলে মেবি হাত দিয়েই করতে পারবো, না হাত দিয়ে করতে এখানে যে লেখা প্রোডাক্ট না হইলে কিন্তু একটু না, দিয়ে এটা থেকে তবে আমরা কাজ করার সময় দেখবো আমরা যত ট্যাব ওপেন করবো সব আলাদা ট্যাব ওপেন করবো। ঠিক আছে, তাহলে এই পেজটা আবার যাতে রিলোড দেওয়া না লাগে, দেখো আমি যদি এখানেই চাপ দিয়ে দিই তাহলে এখানে এই পেজটা আসবে, আবার ব্যাক দিয়ে এই পেজে যেতে হবে, তাই না? ওয়ার্ডপ্রেসে কাজ করার সবচেয়ে সুবিধা হলো ইচ্ছা মতো এরকম ট্যাব খুলে নিবে, ইচ্ছা মতো বাইরে যতগুলো লাগে। আর তোমার যদি এরকম 24টা 100টা ট্যাব হয়ে যায়, কোনো সমস্যা নেই, তাহলে কি বারবার যে ব্যাক করে এসে তোমার কাজগুলো আবার করতে পারবা, নাহলে কিন্তু বারবার যে ব্যাক আসতে হবে। আর মোটামুটি সময় লাগে, একটা রিলোড দিতে কিন্তু অনেক সময় লাগে। ঠিক আছে, আচ্ছা এই যে আমরা ডাব্লিউপি বেকারিতে আছি, পেজ বিল্ডার, তো আমরা দেখি এটা কি। এটা যদি এডিট করি, যে এটা সেকশন টাইটেল, তার মানে এটা এই টাইটেল থেকে আসতেছে। এই যে জাস্ট টাইটেল আর কিছু না, এটা চেঞ্জ করে দিলে ওটা চেঞ্জ হয়ে যাবে। সাব টাইটেল থেকে এটা আসতেছে, যে এটা প্রোডাক্ট ল্যান্ডিং পেজ, এখান থেকে আসতেছে। আচ্ছা, ডিজাইনার ক্লাসিক এটা করতে আসছে, যে ইনফরমেশন বক্স থেকে আসতেছে, দেখছো? এটা এডিট দাও, দিলে দেখবে যে এটা একটা মেনু হয়তো, এই ইনফরমেশন বক্স, বক্স স্টাইল টেস্টাইল দেওয়া যাচ্ছে। ঠিক আছে, সবকিছু দেওয়া যাচ্ছে। তো বক্সের কন্টেন্টটা কোথায় আছে এটা কিন্তু বুঝতেছি না, যে এগুলা, ও আচ্ছা এগুলো হচ্ছে এক একটা কন্টেন্ট। যেমন ধরো ডিজাইনারটা এটা, আবার ডিজাইনার টাইটেল এটা, আর ডিজাইনারের কন্টেন্ট চার্লিস রেইমন্ড এইখানে কন্টেন্টের মধ্যে, আবার এটাও তাই আলাদা। তার মানে এখান থেকে আমরা এডিট করতে পারতেছি প্রত্যেকটা। এই যে এখানে আবার যে এটা ম্যাটেরিয়ালসটা, তার কন্টেন্ট হচ্ছে ওই যে উড লেদার মেটাল, এখান থেকে চেঞ্জ করতে পারবো। তার মানে এটা বুঝতে পারছি, মানে কয়েকটা খুলছে আর কি সেম জিনিস। এটা কি খুলছে দেখি। আচ্ছা, এটা একটা জাস্ট বাটন দিচ্ছে, দেখো এটা প্রাইসটা কিন্তু নিজের হাতে লিখে দিচ্ছে, এটা কিন্তু কোনো ইয়া না, ওটা প্রোডাক্ট থেকে আসে নাই, দেখো যে নিজের হাতে লিখছে। আচ্ছা লিখছে, এটা ধরে এডিট করতে পারবো। অ্যাড টু কার্ডে কি করছে দেখো, অ্যাড টু কার্ট বাটন দিচ্ছে, এটা লিঙ্ক কি দিচ্ছে এটা দেখা জরুরি, যে এটা চাপ দিলে কোথায় যাবে এটা দেখাটা বেশি জরুরি। দেখো অ্যাড টু কার্টে দেখো কোনো লিঙ্ক দেয় না, হ্যাশ দিয়ে রাখছে। তার মানে
তার মানে তুমি দেখো এটা চাপ দিলে কিন্তু কাজ করবে না এই মুহূর্তে, তার মানে ক্লায়েন্ট কিন্তু এটা চায় না। তুমি আমি যদি এডিট করে দাও, ক্লায়েন্ট যদি এটা চাপ দেয় কাজ না করে, তাহলে ক্লায়েন্ট কিন্তু রেগে যাবে, তাই না? ওরা ডেমো হিসেবে কোনো লিঙ্ক দেয় না, যে হ্যাশ দিচ্ছে, মানে কি এটা চাপ দিলে কিছু হবে না। ঠিক আছে, যদি আমরা একটু ডেমো দেখতে চাই, দেখছো কেন বেশি ট্যাব ওপেন করতে হয়, এই যে এই জন্য ওপেন করতে হয়, মানে তুমি দেখতে চাবা তখন আবার দেখবে ব্যাকে আসতে হবে, তার চেয়ে আমি এখান থেকে আবার ওপেন করে ফেললাম। হুম, এখন দেখো এই যে দেখি ওয়েবসাইটটা দেখি, এটা চাপ দিলে কিছুই হবে না, দেখো ওই যে হ্যাশ হলো খালি, আর কিচ্ছু হলো না। কিন্তু এটা তো যোগার কথা কাটে, তাই না? চাপ দিলে তার মানে কাজ করতেছে না, স্বাভাবিক। এটা কাজ করতে হলে আমাদের একটু চালাকি করতে হবে। কি চালাকি দেখো, এই ধরো আমরা একটা রিয়েল প্রোডাক্ট দেখছো, এইটাকে যদি অ্যাড টু কাট করি তাহলে কি হয় খেয়াল করে বিষয়টা। এই যে কার্ডে অ্যাড হলো, কিন্তু দেখছো যে কার্ডে অ্যাড হয়েছে, এই যে কার্ডে কিন্তু একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আবার এই যে এখান থেকে এখানেও এক দেখাচ্ছে, আবার এটা চাপ দিলে যে একটা কাটা দিতে পারছি, চলে যাচ্ছে। কারণ এটা কিন্তু কাজ করতেছে, কিন্তু আমাদের ওই বাটনটা কাজ করতেছে না। তার মানে এইটা তো আসতেছে ইকমার্স থেকে, তাই না? ইকমার্স প্লাগইনই বাই ডিফল্ট এটা করতেছে, কিন্তু এইখানে তো আমাদের কোনো ইকমার্স প্লাগইনের কোনো সাপোর্ট নেই। এটা তো আমাদের একটা জাস্ট বাটন, সিম্পল বাটন। তাহলে এইটাকে কিভাবে আমরা এই ইকমার্সের সাথে ইন্টিগ্রেট করব? মানে এই যে এটা যেমন চাপ দিলে কার্ট হচ্ছে, এটাও তো আমাকে কার্টে অ্যাড করতে হবে, তাই না? ধরো একটা প্রোডাক্ট দিলাম, এটা আমি নিজেই একটা নাম দিলাম ধরো, কিন্তু ওইটা চাপ দিলে তো যেকোনো একটা প্রোডাক্ট আমি টার্গেট করতেছি, তাই না? যে এটা অ্যাড হয়ে যাবে, এটা তো হচ্ছে না। তো এটাকে যদি তুমি লিঙ্ক বানাতে চাও, তাহলে সিম্পলি একটা কাজ করতে পারো, চালাকি করতে পারো, আর কিছু না। তুমি দেখাই দিচ্ছি, দেখো এটা একটা মানে স্পেশাল জিনিস। এই দেখো, ধরো কোন প্রোডাক্টটাকে তুমি অ্যাড করতে যাচ্ছ, সেই প্রোডাক্টের আইডিটা দেখে নিতে হবে, এই আর কি, আর কিছু না। জাস্ট ওটা একটা দেখবে ইউনিক আইডি আছে, এটা একটু শেখার বিষয়, একটু দেখে রাখো। ভবিষ্যতে তুমি যখন মানে ক্লায়েন্ট এমন অনেক দিবে যে তোমার এই প্রোডাক্ট গুলা ওই বাটনে কানেক্ট করতে হবে, তখন তুমি পারবা না। কারণ কি, ওটা তো ই-কমার্সের সাথে লাগানো না, ই-কমার্সের সাথে লাগানো শুধু প্রোডাক্ট গ্রিডটা লাগানো, অন্য কিছু কিন্তু লাগানো না। তার মানে এই এই বাটনটাকে যখনই ক্লায়েন্ট তোমাকে বলবে যে আমাকে এই প্রোডাক্টের সাথে লাগাই দেন, তখনই তোমাকে এই কাজটা করতে হবে। এই জন্য ভালো করে দেখো যে অল প্রোডাক্টে যে তুমি যে প্রোডাক্টটাকে কানেক্ট করতে যাচ্ছ এই বাটনের সাথে, সেই প্রোডাক্টের আইডিটা জেনে নিবে, আর কিছু না। সব প্রোডাক্টের একটা ইউনিক আইডি আছে, খেয়াল করো, আমি দেখাচ্ছি। পাবা, অবশ্যই পাবা একটা ইউনিক আইডি। এই দেখছো আইডি, এই যে 17 16 মানে যে যেভাবে হোক বের করবে, বের করার পর ধরো আমি চাচ্ছি জিন্সের প্যান্ট, এই প্রোডাক্টটা 41 আইডি, দেখছো, খেয়াল করে 41, এটা মনে রাখবা। এখন লিঙ্কটাকে যদি এইভাবে দাও তাহলেই এটা কাজ করবে, এই দেখো, এটা চালাকি শিখাই দিলাম। এই যে লিঙ্ক কিন্তু দেওয়া নাই, তাহলে আমরা একটা লিঙ্ক দিলাম, এই দেখো লিঙ্কটা এরকম হবে, এই দেখো এই যে আমাদের ওয়েবসাইটটা প্রথমে হবে, এটা এটা হলো আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস পুরোটা। তারপরে দিবা কার্ড, ঠিক আছে, কারণ এটা কার্ড অ্যাড হবে না, এই জন্য কার্ড দিব, দিয়ে স্ল্যাশ দিয়ে হোয়াট দিব, এভাবে যেভাবে সেভাবে দিবা, বোঝার কিছু নেই। এটা পরে বুঝবা, আমরা যখন মানুষটা শিখবো তখন দেখবা যে এই জিনিসগুলো কি, যে স্ল্যাশ কি, যে হোয়াট কি, এগুলো পরে বুঝবা, কেন বোঝার দরকার নেই। এখন খালি মনে রাখো নিউ দিয়ে স্ল্যাশ দিয়ে কার্ড দিবা, ওই যে মানে ওয়েবসাইটটার পরে, তারপরে হোয়াট দিবা, হোয়াট দিয়ে দেবা অ্যাড টু কার্ড, এটা দেওয়ার পরে ইকুয়াল টু দিয়া ওই যে আইডিটা দিবা, আইডি কত ছিল মনে আছে? 41। 41, এই যে, ঠিক আছে। তার মানে আমি এই লিঙ্ক দ্বারাই ওইখানে কানেক্ট হয়ে যেতে পারবো, মানে কার্ডে ঢুকে যেতে পারবো কিভাবে? আমি ওই যে ওয়েবসাইটের পর কার্ড দিয়ে হোয়াট দিয়ে যখন অ্যাড টু কার্ড 41 দিলাম, তখন ওই যে এই লিঙ্কটাই বলে দিবে যে তুমি এই প্রোডাক্টটাকে কার্ডে ঢুকে দাও, ঠিক আছে। এটা একটা টুইক আর কি। আচ্ছা, এই যে সেট দিলাম, সেট লিঙ্ক, এখন দেখি আমরা কাজ করি কিনা। সেভ দিয়ে এটা আপডেট দিলাম, সব আপডেট করে দিলাম, সব আপডেট হয়েছে। এখন ওয়েবসাইটে রিলোড দেই, দেখি যদি সব ঠিক থাকে ইনশাল্লাহ কাজ করবে, সমস্যা হবে না। এই দেখো এই বাটনটা কিন্তু কোনো ই-কমার্স থেকে আসে না, এগুলো কিন্তু ই-কমার্স থেকে আসছে, এই জন্য কার্ড অ্যাড হবে, কিন্তু এটা কিন্তু অ্যাড হচ্ছে না, এটা তো ম্যানুয়াল, মানে হাতে দিচ্ছে। আর এইটাকে দেখো এখন কাজ করে, ওই যে আমাদের লিঙ্কটা দেখছো নিচে দেখাচ্ছে, যে এই জায়গাটা দেখাচ্ছে, দেখো এই যে দেখছো। জি। তারপরে এটা চাপ দিলে এই লিঙ্কে যাবে, দেখি তো এখন 41 নাম্বার পুরো একটা কার্ডে ঢুকে কিনা। এটা এখন 0 আছে, দেখো। আচ্ছা দিলাম, এই দেখো ঢুকে গেছে, দেখছো। জি। 41 নাম্বার প্রোডাক্টটা কিন্তু এখন কার্ডের মধ্যে আছে, খেয়াল করে যে আমি এখন কার্ডে গেলে ওই যে একটা দেখে দিচ্ছে, দেখো কার্ড যদি অন করি, এই যে এখন আমি কার্ড পেজেই আছে, এই যে মানে হোম পেজে থাকা অবস্থায় এরকম স্লাইড বের হয়, আর এমনিতে নর্মাল অবস্থায় আলাদা একটা পেজে আসে, এই আর কি, জাস্ট একই জিনিস কিন্তু একই। এই যে আমি আবার হোম পেজে ফেরত যাই, তারপরেও দেখবো যে
কাটে আছে। একটা ইরর হয়েছে, ওই যে একটা তো আছে। কোনো মানে বাগ আছে বুঝছো এখানে। ওয়ার্ডপ্রেসে কিন্তু মাঝে মাঝে বাগ থাকে, সমস্যা নাই। এটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ভার্সন টার্সন এগুলো দিলে ঠিক হয়ে যায়, দেখি তো না। এটা এই কার্ড পেজটার মধ্যে এটা আসতেছে না, আমি কার্টে যাই ডাইরেক্ট, কার্ড পেজে চলে যাই। এই যে আসছে, ঠিক আছে দেখছো, ওইটা কিন্তু আসছে আসলে। এই যে $150, তাহলে এখন কিন্তু আমি চেক আউটে চলে যেতে পারবো, ঠিক আছে, ইজিলি। এই চেক আউটে চলে গেলাম। এই যে এখন আমি এই যে দেখো চেক আউটের নাম, বিলিং অ্যাড্রেস এসব দিয়ে এই যে প্লেস অর্ডার করলেই তোমার অর্ডার কিন্তু প্লেস হয়ে যাবে। পেমেন্ট গেটওয়ে আসবে, টাকা দিলেই অর্ডার প্লেস হবে। দেখো তোমার একটা কমপ্লিট ই কমার্স কিন্তু এই থিমটা করে দিচ্ছে। মানে এই পেজগুলো তোমাকে মানুষ থেকে বানাইলে সব হাতে হাতে বানাই দিতে, এই প্রত্যেকটা পেজ এইচটিএমএল ডিজাইন করা লাগবে। এই প্রত্যেকটা পেজ তোমাকে কি করা লাগবে, রিয়াক্ট জেস দিয়ে ইন্টারেক্টিভ করতে হবে। তারপর ডাটাবেস ডিজাইন করতে হবে, ব্যাক এন্ডে কাজ করাইতে হবে, তারপরে না কাজ করবে। এটা তো আন্দাজে কাজ করবে না, তাই না? কিন্তু ওয়ার্ডপ্রেস কিন্তু একটা পুরো জিনিসটাকে বানাই দিচ্ছে, মানে আমাদের অনেক কাজ কমে গেছে। এই জন্য মানুষ মূলত ওয়ার্ডপ্রেস ইউজ করে, যাতে কম সময়ের মধ্যে কম বাজেটের মধ্যে বানায় ফেলা যায়। তা আসতেছে না, আমি যদি এন থেকে এটা ঢুকাই দিয়ে দেখি আসে কিনা। এই যে এখন আসছে বুঝছো, মানে ওইটা একটা ইরোর ছিল, ইরোর। মানে এই দেখো একটা যখন ঢুকেছি না তখন ওইটা আসছে, ওই যে আগেরটা আসছে, দেখছো? এই আর কি, মানে ওটা তেমন কোনো প্রবলেম না, মানে ওই কোনো কারণে হয়তো আসে নাই, কেশিং এর কারণে হয়তো হয়তো না। এখন দেখো দুইটাই আছে। মানে আমি তো ঢুকালাম এইমাত্র এইটা, কিন্তু ওইটা যে আগে যে ঢুকানো ছিল ওই যে না আছে। তারপরে সব কাজ করতেছে, ঠিক আছে, বুঝতে পারলে যে দুইটাই কাজ করতেছে। এই যে পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা অ্যাড টু কার্ট কিভাবে করব বাইরে থেকে সেটা দেখলাম, মানে বাইরে থেকে কিভাবে অ্যাড টু কার্ট করানো যায়, যে এই লিংকটার মাধ্যমে। এটা এক জায়গায় কপি করে রেখে দিবা, সেভ করে, আজীবন কাজে লাগবে, ঠিক আছে, সেম। আচ্ছা, তাহলে গেল। এইখানে তো যে এ তো বোঝাই যাচ্ছে যে এগুলো এগুলো চাপ দিয়ে এগুলো এডিট করা যায়, বোঝাই যাচ্ছে। বাটনটা সব ম্যানুয়াল, এই যে এই ব্যাকগ্রাউন্ড কালারও ম্যানুয়াল, সব ম্যানুয়াল। এই ব্যাকগ্রাউন্ড আসছে এই যে রো থেকে, রো সবসময় দেখবে যে পুরাটাকে রো বলে। এই যে রো, এটা রো ভিতরে কলাম, এই জন্য ওয়ান কলাম দুইটা, তাহলে একটা কলাম দেখছো, ওই দেখো একটাই টেক্সট, একটা সেকশন কিন্তু কলাম আছে, এই একটা কলাম কমলা, এই একটা কমলা কলাম, দেখছো, রো কিন্তু একটাই। এই আর কি বিষয়টা। এই যে রো, এই রোতে দেখবা যে ওই ব্যাকগ্রাউন্ড কালারটা দেওয়া আছে, এডিট করলে দেখতে পারবে যে এই ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড জাতীয় সব জিনিস এই যে এখানে দেওয়া আছে, এই যে এই এখানে, এটা এখান থেকে পাচ্ছি। এই ছবিটা, এই ছবিটা, ঠিক আছে। এই যে কভার দেওয়া আছে দেখছো, ওই এলিমেন্টারের ওইখানে ছিল, এখানে এইখানে আছে, এই যে পেডিং দেওয়া আছে দেখছো, রোর একটা পেডিং দেওয়া আছে, মার্জিন নাই। তারপরে যে এই যে বর্ডার রেডিয়াস দেয় নাই, ছবি দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড পজিশন দেওয়া আছে, সাইজ দেওয়া আছে, কভার, ঠিক আছে। এই মানে ডাব্লিউপি বেকারের জিনিসটা কেমন একটু এলিমেন্টারি থেকে কঠিন, এই আর কি, আর কিছু না। কিন্তু মানে আমাদের তো এডিট করা শিখতে হবে নাকি, মানে আমরা না হয় একটা ক্লায়েন্টের প্রজেক্ট ডাব্লিউপি বেকারে বানাইলাম না, এতে এটা কঠিন ভেজাল, ঠিক আছে, কিন্তু শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ এই থিম গুলা কিন্তু এই পেজ বিল্ডার নিয়ে আসে। তার মানে ওই থিমের যদি তুমি এডিট করতে চাও, তাহলে তোমাকে এইটার মধ্যে দিয়ে এডিট করতে হবে, কথা বুঝছো? আর এমন না যে এই পেজ বিল্ডার আছে মানে আমি এলিমেন্টার ইউজ করতে পারবো না, তা কিন্তু না। কয়দিন পরে আমরা দেখবো যে ডাব্লিউপি বেকারের মধ্যেও এলিমেন্টার থেকে ডিজাইন করে এনে বসানো যায়, আবার এলিমেন্টারের মধ্যেও ডাব্লিউপি থেকে ডিজাইন করে নিয়েও বসানো যায়। মানে একটা পেজ বিল্ডারের ডিজাইন আবার আরেকটা পেজ বিল্ডারের মধ্যেও বসানো যায়, এটা কোনো ফ্যাক্ট না। মানে ওয়ার্ডপ্রেস এতটাই ফ্লেক্সিবল, তুমি কল্পনা করতে পারবে না। আর যে কোনো পেজ বিল্ডারের ডিজাইন নিয়ে যে কোনো জায়গায় বসানো যায়। আর তুমি চাচ্ছ যে ক্লায়েন্ট তোমার এনে একটা ডিজাইন করতে বলছে, তো এটার পরে আরেকটা সুন্দর একটা ইয়া দেন, বাটন অ্যাড করে, তখন তুমি ভাবতেছো ডাব্লিউপি বেকার অনেক জটিল, যদি এলিমেন্টর দিয়ে করতে পারতাম। হ্যাঁ, তুমি এলিমেন্টর থেকে ওরকম একটা পেজ বানায় ওটা টেমপ্লেট সেভ দিবা, দিয়ে এখানে এসে এখানে একটা সেকশন অ্যাড করবে, করে এখানে দেখবে যে ওই এলিমেন্টর টেমপ্লেট অ্যাড করার জন্য এখানে একটা অপশন আছে, দিলেই দেখবে যে এখানে অ্যাড হয়ে যাবে, ওই পেজটা সেম এখানে চলে আসবে। তার মানে একটা পেজ বিল্ডারের মধ্যে আরেকটা পেজ বিল্ডার নিয়েও কাজ করা যায়, ঠিক আছে, মানে ক্রস। আচ্ছা বুঝলাম, তাহলে এখন এইটাই বাকি, শুধু এটা তো বুঝতেই পারতেছি আমরা, এইটা শেষ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসছেন? ভাই সাউন্ড কি আজকে কম নাকি? সাউন্ড দিয়ে শুনতে পাচ্ছি না।
সাউন্ড কম না? আচ্ছা, তা আগে বলবেন না যে কমান আছে। এখন শোনা যাচ্ছে? জি এখন ঠিক আছে। আরো দেবো? আরো 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 আচ্ছা ঠিক আছে। যে কমান ছিল লিনাক্স আছে তখন না, আজকে একটু ডিফারেন্ট আছে। লিনাক্স আছে, জিনিস কিন্তু সেমই, খালি একটু ইয়ে আর কি, উইন্ডোজ ইউজ না করে লিনাক্স ইউজ করতেছি আজকে আর কি। যাই হোক, তো এই যে আমরা এইটা তাহলে বুঝলাম, এই যে ইয়াই বা একটু পরে আসছে। হ্যাঁ, কি হ্যালো হ্যালো করতেছ নিয়ে বিভাদ? পাটটায় অনেক শব্দ করতেছে, তাই দেখতেছি না। আমার শব্দ করতেছে? সাউন্ড বাড়ানোর পরে ওই যে আমার স্পিকারে অনেক শব্দ করতেছে, তো এই জন্য দেখলাম। তাহলে একটু কমাই দিয়ে দাঁড়াও। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা দেখো, তাইলে এই যে ইয়াই ভাই একটু পরে আছে, একটু দেখে নিই। এই প্রোডাক্ট গুলো যে অ্যাড টু কার্ট হইতেছে, যে অ্যাড টু কার্ট বাটনে চাপ দিলেই আমাকে কিন্তু এই যে কার্টে নিয়ে যায়। যে এই যে এনে দুইটা কার্টে নিচ্ছে, যে এটা ধরো অ্যাড টু কার্ট দিলাম, দিলেই যে আমাকে কার্টে ঝুড়ির মধ্যে নিয়ে যাচ্ছে। ই কমার্সে যেরকম হয়, এই যে ব্ল্যাক উডি নিয়ে গেছে দুইটা। একটা যদি আগে থেকে থাকে তাহলে আরেকটা যদি যুক্ত হয় তাহলে একটা জায়গায় দুইটা হয়ে যাবে আর কি, দুইটা অ্যামাউন্ট এই যে অ্যাড হয়ে গেছে। কিন্তু এই যে এটা তো গেল, এটা তো একটা প্লাগ ইন থেকে হচ্ছে, মানে চাপ দিলেই ঢুকতেছে। কিন্তু এই বাটনটা যে নিচের, এটা কিন্তু কোনো প্লাগ ইন থেকে হচ্ছে না। এই যে আমরা যদি এডিটে যাই ডাব্লিউপি, এই যে এটা একটা সিম্পলি একটা বাটন। তার প্লাগ ইন থেকে না হলে আমরা কিভাবে কার্ডে অ্যাড করবো, তাই একটা কঠিন বিষয়। কিন্তু মানে প্লাগ ইনে না, কিন্তু আমাকে কার্ডে অ্যাড করতেই হবে চাপ দিলে। তখন আমরা প্রোডাক্টের আইডিটা দেখে আসবো। আইডিটা দেখে এসে এই যে প্রোডাক্ট, এই যে প্রত্যেক প্রোডাক্টের একটা ইউনিক আইডি আছে, যে 41। আইডিটা দেখে এসে এই কোন প্রোডাক্টটাকে কার্ডে অ্যাড করতে চাই, ওই প্রোডাক্টের আইডিটা আমরা কি করব, এই যে ইউআরএল এভাবে লিখবো, লিখে কার্ড দিয়ে /কার্ড /ওয়ার্ড দিয়ে অ্যাড টু কার্ড দিয়ে ইকুয়াল টু ওই আইডিটা লিখে দেবো। এটা হলো মুখস্থ করার বিষয়, মানে এখন বোঝার বিষয় না। এটা যখন আমরা মানুষটাকে শিখবো তখন আমরা এইটা নিয়ে বিস্তারিত কাজ করবো, যে এই লিঙ্কটা এটা কি, এই যে ওয়ার্ড কি, এটা কি, এটা কি। ঠিক আছে, এটাকে বলে কোয়েরি প্যারামিটার। ঠিক আছে, এখন আমাদের এটা বোঝার দরকার নেই, ধরে নেন যে এগুলো মুখস্থ করতে হবে। তাহলে আমরা এইভাবে এই কোডটাকে আমরা যদি কপি করে এক জায়গায় রেখে দিই তাহলেই হয়ে যাচ্ছে, ডাটা চুকে গেল। খালি আমরা 41-এর জায়গায় ওই প্রোডাক্টের আইডি দিব, তাহলেই হয়ে গেল। এখন আমাদের কিন্তু ওই প্রোডাক্টটা চাপ দিলে আমাদের ওই প্রোডাক্টটা কার্ডে অ্যাড হবে। ঠিক আছে, যে প্রোডাক্ট আমরা দিলাম এখানে, এটা হচ্ছে ম্যানুয়াল করার সিস্টেম। আর এটা তো বুঝাইলাম, এখানে তো চেঞ্জ করা যাবে এখান থেকে, এই যে সবকিছু এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে, সব চেঞ্জ করা। এখানে সমস্যা, এখানে বলতেছে কি মেল চিপ ফর ওয়ার্ডপ্রেস 0 দেয়ার ইজ নো ফর্ম উইথ আইডি 74। মানে আমাদের এখানে একটা ফর্ম আসার কথা। ওই যে ওয়েবসাইট লোড হওয়ার সময় একটা পেজ আসতেছিল না? হ্যাঁ, এই যে ওয়েবসাইট যখন লোড হয়, দেখা যায় প্রথমবার যখন লোড হয় তখন একটা ইয়ে আসবে, দেখবা পপ আপ আসবে, পপ আপ। এটা আসে কখন? একেবারে নিউ ওয়েবসাইট যখন হয় তখন আসে, মানে একটা নতুন ওয়েবসাইট যখন হয়। তাহলে আমরা নতুন দেখার জন্য একটা ইনকগনিটো দেই, ওপেন করলাম, নতুন, দেখি আসে কিনা। এই যে দেখছে, এই যে আসছে, এটা একটা ইয়ে আর কি, মানে এইটা একটা মানে ইয়ে আর কি, বিজ্ঞাপন দেয় না মানুষ, এরকম একটা অ্যাড আর কি। আচ্ছা আচ্ছা, কাটা দিলেই চলে যাবে। এই জিনিসটা আমরা এডিট করা শিখতে হবে। ঠিক আছে, এখন আমরা ওইটা এইটা দেখি, যে জয়েন আওয়ার নিউজ লেটার, এই যে এটা কিন্তু কাজ করতেছে না। এই দেখা, এই যে এখানে একটা ফর্ম ছিল, কিন্তু মেইন ওয়েবসাইটের মধ্যে এই ফর্মটা নাই। এই যে এটা কিন্তু মেইন ওয়েবসাইট, এখানে ফর্মটা নাই। তার মানে এইভাবে যদি ক্লায়েন্ট দেখে তাহলে রেগে যাবে না যে আপনার কোডে ইরোর আছে কেন? আসলে এটা ইরোর না, আসলে এই ফর্মটা এই প্লাগইনটার সম্বন্ধে আমাদের নাই, এই জন্য এই ফর্মটাও নাই। তো আমরা করতে পারি কি, সামনে আমরা ফর্ম দিয়ে কিভাবে একটা ফর্ম বানাইতে হয় সেটা শিখবো, যে কিভাবে একটা ফর্ম বানায় ডাটা নিতে হয়। সেই ফর্মটা আমরা আমাদের কিন্তু কোডিং করতে পারি। ওয়ার্ডপ্রেসে কোনো কোডিং নাই, ওয়ার্ডপ্রেসে সবকিছু আমরা প্লাগইন দিয়ে করতে পারবো। ঠিক আছে, তো এই ফর্মটা আমরা প্লাগইন দিয়ে বানাই, ওই ফর্মের ডিজাইনটা যদি এখানে পেস্ট করে দেই তাহলে ওই ফর্মটা এখানে চলে আসবে। এটা আমরা সামনে দেখবো। ঠিক আছে, আবার তো ধরে রাখো যে এই জায়গাটা ভুল আছে, মানে এই জায়গাটা আমাদের একটা ফর্ম অ্যাড করার কথা কিন্তু নাই, এটা বুঝলে এখন যথেষ্ট। আচ্ছা, তাহলে এখন এইটা কোথা থেকে আসতেছে, যদি এই এডিট দেই দেখতে পারবো কোথা থেকে আসতেছে। এই দেখো, ডাটা সোর্স হচ্ছে পোস্ট। ঠিক আছে, তার মানে ডাটা সোর্স কোথা থেকে আসতেছে? পোস্ট থেকে আসতেছে, পোস্ট। তার মানে এইটাকে এডিট করতে হলে আমাকে পোস্টে যেতে হবে। এই যে আমি যাই, যে ড্যাশবোর্ডের এই যে পোস্ট,
ওখানে যেমন প্রোডাক্ট ছিল, প্রোডাক্ট এটা হলো পোস্ট থেকে আসতেছে। তাহলে আমি অল পোস্টে যা দেখবো যে এই যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে, যে পোস্টগুলা, এই পোস্টগুলো এইখানে আছে, দেখছো খেয়াল করছে যে দিস ইজ তাহমিদ, এই যে এই দিস ইজ তাহমিদ, দেখছো? তাহলে আমি যদি এইটাকে এডিট করতে যাই, আজকে যদি দেই, এই যে কুইক এডিট করে চেঞ্জ করে দেই, দিস ইজ তাহমিদ না, দিস ইজ ইয়া ইয়া দিয়ে দিলাম, আচ্ছা দিয়ে দিলাম, এই এই আন্দাই তো ডিলিট দিয়া, এই যে দিস ইজ ইয়া হয়ে গেছে। তার মানে এটা আসতেছে কোথা থেকে, এটা আমরা বুঝতে পারলাম, এটা আসতেছে পোস্ট থেকে। আমরা চাইলে যে ব্লগিং, মানে সে লেখালেখি করে না ইচ্ছা মতো, মনে করে যে একটা জিনিস লিখলাম, তোমার একটা ই কমার্স আছে, তুমি ই কমার্স ব্যবসা কিভাবে করতে হয়, কিভাবে ই কমার্স বিজনেস করে, আমার প্রোডাক্টের ভালো গুণ কি, এই প্রোডাক্ট আপনি কেন কিনবেন, এইসব বিষয় দিয়ে মানুষ কি করে, ইচ্ছা মতো লেখালেখি করে। কথা বুঝছো? এই লেখালেখি গুলো বেশি লিখলে হয় কি, গুগল সার্চ ইঞ্জিন এগুলোকে খুঁজে পায় সহজে, যে তোমার এই প্রোডাক্টটা তাহলে এই জন্য ভালো। এই জন্য মানুষ ইচ্ছা মতো ব্লগিং করে, এই জন্য প্রত্যেকটা ওয়েবসাইটেই এরকম ব্লগ থাকে। এবং আমরা যে ডেমো ওয়েবসাইট বানাইছিলাম ওখানেও কিন্তু আমরা কি করছিলাম, ব্লগ দিছিলাম। কথা বুঝছো? ওই গ্রিড দিয়ে যে একটা ব্লগ ডিজাইন করলাম না, সেম জিনিসটি। আচ্ছা, তাহলে ব্লগ আমরা চেঞ্জ করব এই ব্লগ সেকশন থেকে, এই পোস্ট। তার মানে যদি আমরা ডিটেল এডিট করতে চাই তাহলে এখানে এডিট চাপ দিব, আর এটা শর্ট এডিট করতে হলে এখানে এডিট করবো। পোস্টেও সেম, এই যে টাইটেল দেওয়া যায়, পোস্টে ডেসক্রিপশন দেওয়া যায়, পোস্টার এই যে ক্যাটাগরি দেওয়া যায়, সাইড থেকে দেখাচ্ছি, এই যে আসছে, এই যে ট্যাগ দেওয়া যায় ইচ্ছা মতো, মানে প্রোডাক্ট ক্যাটাগরি দেওয়া যায়, ইসলামিক দেওয়া আছে এই মুহূর্তে। আচ্ছা ঠিক আছে, যে ক্যাটাগরি দেওয়া যায়, যে আমি দিছিলাম ফিকা ইসলামিক নেচার, ইচ্ছা মতো ক্যাটাগরি দেওয়া যায়। আচ্ছা দিয়া এখানে কিন্তু ছবি অ্যাড করা যায়, ফিচার ইমেজ নামে একটা অপশন আছে, হয়ে গেল, এই যে ফিচার ইমেজ, দেখছো? এটাকে চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে, তাহলে ওই ইমেজটা চেঞ্জ হয়ে দিয়ে সেভ দিতে হবে, তাহলে এখানে চেঞ্জটা আসবে। তার মানে ওয়ার্ডপ্রেস ইউজ করে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যে আমাদের ওয়ার্ডপ্রেসে মানে একটা মাল্টিপল প্লাগইন আসলে একসাথে কাজ করে। মানে একটা ওয়েবসাইট যখন আমরা দেখি ওয়ার্ডপ্রেসে, তখন আসলে এটা কি, মানে অনেকগুলো প্লাগইন মিলে ঝিলে একটা ডিজাইন বানায়, ঠিক আছে? এখন আমরা এটা খুঁজে পাওয়ার জন্য আগে রুটে যেতে হয়, মানে কোন গোড়ায় যেতে হয়, যে কোথা থেকে আমরা বের করবো। গোড়াটা হচ্ছে পেজ বিল্ডার, ঠিক আছে? এই পেজ বিল্ডারটা হচ্ছে গোড়া, মানে তোমাকে আগে পেজে যেতে হবে। ধরো আমি এখন আছে হোম পেজে, তোমাকে আগে হোম পেজ বের গেলাম, পেজে পেতে পারো, কারণ পেজ যারা যারা কিন্তু আমি জেনারেল মধ্যে, এই যে রিডিং এর মধ্যে যাই, তাহলে কিন্তু আমি ইজিলি জেনে যাবো যে কোনটা হোম পেজ। এই যে আমার হোম পেজ কিন্তু হোম পেজ লাইট, ঠিক আছে? তারপর আমরা কি করবো, কি ওই পেজ থেকে ওই হোম পেজ লাইটে যাব, মানে এইটাই আমাদের হোম পেজ। তাহলে সার্চ দিলে হবে হোম বেস, এটা দিয়ে সার্চ দিলাম, বাকিটা আমি বুঝে নেব না। এই যে আসলো না, হোম পেজে মানে স্পেস নেই, এই এই যে হোম পেজ লাইট, ওই যে লেখা আছে ফ্রন্ট পেজ। এবার এটাকে আমরা কি করবো, এডিট উইথ ডাব্লিউপি বেকারে দিব, এই যেমন যে এটা চাপ দিলেই এই যে এইটা ওপেন হয়ে যাবে, আমরা যেটা ওপেন করে আসছি, এই যে এটা ওপেন হবে। এখন আমরা এই যে চাইটা চেপে দেখবো যে কোনটা কোথায় আছে। যেমন এইটা আসতেছে স্লাইডার থেকে, আমরা দেখছি এইটা আসতেছে মেনু থেকে, এটা আসতেছে ইয়া থেকে, এটা তো ফুটার থেকে আসতেছে, এটা আমরা জানি। এটা আসতেছে প্রোডাক্ট থেকে, এটা আসতেছে ইয়ার থেকে, এটা আসতেছে ম্যানুয়াল, এটা আসতেছে ম্যানুয়াল, এটা আসতেছে পোস্ট থেকে। এই যে আমি পেয়ে গেলাম। এইভাবে করে ধাপে ধাপে গ্রাজুয়ালি আগাইতে হয়। এভাবে আগাইতে থাকলে তুমি টের পেয়ে যাবে, ইজিলি টের পেয়ে যাবে যে কোনটা কোথা থেকে আসছে। মানে এলো পাতারে হাতালে কোনো কিছু পাবে না, মানে তোমার কাছে মনে বাইরে কই আছে খুঁজে পেতেছি। একটু ধাপে ধাপে যাইতে হবে, এর মেইন কথা। আচ্ছা, এখন আমরা সর্বশেষ উপনীত হয়েছি ফুটারে। আর দেখো ফুটার চেঞ্জ করার কিন্তু কোন অপশন এখানে নাই, ঠিক আছে? তার মানে ফুটারটা পেজ বিল্ডার থেকে আসতেছে না, ফুটারটা আসতেছে থেমের মেনু থেকে, ঠিক আছে? তাহলে আমাদের থেমের মেনুতে যাইতে হবে। তাহলে থেমের মেনু কোথায়, আমি আবার হোম পেজে চলে যাই, ড্যাশবোর্ডে চলে যাই, দেখি এখানে কোনো থেমের মধ্যে ফুটার নামে কিছু আছে কিনা। এই যে ফুটার নামে একটা অপশন আছে, দেখছো? তাই চাপ দিলাম ফুটার, এই যে ফুটার, এই দেখো। তার মানে ফুটারের কলামটা কয়টা হবে এটা নির্ধারণ করতেছে কে, এখান থেকে 1 2, প্রথম দুইটা বড়, পরে তিনটা ছোট। এই দেখো, খেয়াল করে দেখো, এই যে প্রথম দুইটা বড়, এরপরে তিনটা ছোট, দেখছো? তার মানে আসতেছে কোথা থেকে, এই ডিজাইনটা আসতেছে এখান থেকে।
তার ফুডারে স্ক্রল টু টপ বাটন থাকবে কিনা, যে অন দিলে এটা থাকবে, যে এই স্ক্রল টু টপ বাটন চাপ দিলে আবার উপরে উঠে যায়, এটা কিন্তু খুব ভালো জিনিস। এটা থাকবে কিনা, এটা এখানে আছে, এটা পাশাপাশি নিয়ে যাই। এটারে বাইরে নেই, আর এটা না, এটা, হ্যাঁ এটার বাইরে নেই। এই যে ফুটারে, এই জিনিসটা, যে টপ বাটন এখানে আছে স্টিকি ফুটার, ফুটারটা স্টিকি হবে কিনা, এটা অন করলে ফুটারও কি হয়ে যাবে, স্টিকি হয়ে যাবে, ঠিক আছে। কলাপস উইডজেট অন মোবাইল, মানে উইডজেট গুলা মোবাইলে কলাপস করবে কিনা এটা বলছে। অন দিলে কি হবে, কলাপস হয়ে যাবে আর কি, মানে কলাপস বুঝছো, মানে যে চাপ দিলে বড় হয় এরকম হবে। এটা মোবাইলে বুঝতে পারবো, যেমন এখন আমরা মোবাইলে যাই, ছোট করি, আমরা মেইন ওয়েবসাইটে যেতে হবে, এখানে না, পেজ বিল্ডার আমাদের কাজ নেই, মেইন ওয়েবসাইটে চলে গেলাম। এই যে তাহলে এইটাকে যদি মোবাইল ভার্সনে চলে যাই, ইন্সপেক্ট করে এটার চাপাই দেওয়া যায়। আমরা এক ব্রাউজারে রাখি, যে এইটা দিলে এইটার নিচে নেমে যাবে, দিলে এই যে এটাকে চাপায় একটা ব্রাউজারে মোবাইল ভার্সন নিয়ে যাই। মোবাইল, এটা হলো মোবাইল ভার্সন, তাই না। দেখো মোবাইল ভার্সনে কি হইতেছে, দেখি তো ফুটারটা, এই যে মোবাইল ভার্সনের ফুটারটা কি হয়েছে, নিচে নিচে বসে গেছে, মানে ওটা রেসপন্সিভ কিন্তু অটোমেটিক করে দিচ্ছে, আমাদের করতে হয় নাই, মানে ওই চারটা কলামকে কি করছে, নিচে নিচে বসে দিচ্ছে। কিন্তু এই অপশনটা বলতেছে যে এইটা যদি আমি চাপ দিই তাহলে কলাপস হবে, মোবাইলে কলাপস হবে। এই যে সেভ দিলাম, এখন রিলোড দেই, একটা মজার জিনিস দেখতে পাবা। মানে মোবাইলে আমি চাচ্ছি না এত বড় বড় থাকবে, এই দেখো কত সুন্দর হয়ে গেল, দেখছো, মানে মোবাইলে ওই নিচে নিচেই আসছে, কিন্তু কলাপস হিসেবে আসছে, মানে প্রথমে থাকবে হেডলাইন, তারপর চাপ দিলে বড় হবে, দেখছো কত সুন্দর। এটা কিন্তু অনেক স্মার্ট, আগেরটা হচ্ছে, মানে এটা খুবই ফ্রেশ লাগতেছে, আগেরটা কিন্তু ঘিজি ভিজি লাগতো, এখন দেখো কত সুন্দর লাগতেছে। এই যে কলাপস হবে, তাহলে বুঝা গেলাম এইখানে। তাহলে এই কলাপসের বিষয়টা বলছে কোন, মানে ফুটার টেক্সটের কালার কি হবে, ডার্ক দিলে কি হবে, টেক্সটের কালার হোয়াইট হবে, আর লাইট দিলে টেক্সটের কালার কালো হবে, বিষয়টা এরকম। ফুটার ব্যাকগ্রাউন্ড আছে সাদা, চাইলে চেঞ্জ করে দিতে পারো, সাদাই তো আছে না, সাদা। আচ্ছা, কপিরাইট থাকবে কিনা, এই দেখো, এই যে আমরা আগে দেখছিলাম কি, যে ফ্রি থেমে কিন্তু আমাদের চেঞ্জ করতে দেয় না, খেয়াল করছিলাম না, ফ্রি থেমে এই জিনিসটা চেঞ্জ করতে দেয় নাই, মানে ওরা নিজেরা ক্রেডিট নিতে চাইছে। কিন্তু দেখো দিয়ে জায়গা, মানে আমি HTML দিয়ে কি করতে পারবো, এই পুরা ফুটারটাকে কিন্তু লিখে ফেলতে পারবো, এই পুরাটা দেখাই। আমি চাইলে কি করতে পারবো, ফুটারটাকে অফ করে দিতে পারবো, কপিরাইট অফ করলে কি হবে, এটা চলে যাবে নিচেরটা। আমি যদি অন রাখতে চাই তাহলে জাস্ট সিম্পলি আমি টু কলাম, নাকি টু কলাম আছে না, যে এক কলাম দুই কলাম, এই বড় হলে দুইটি কলামই থাকে, এই যে দুই কলাম, এক কলাম দুই কলাম, এবং ওই ছোট হলে যে রেসপন্সিভ হওয়ার জন্য নিচে আসতেছে, এই আর কি, আসে কিন্তু দুই কলাম, এটাই বলছে, এক কলাম থাকবে না দুই কলাম থাকবে, এটা বুঝাইছি। আচ্ছা, এখন এটা আমি চেঞ্জ করতে পারবো, এটাও কিন্তু পুরোটা চেঞ্জ করতে পারবো, যেমন আমি যদি চাই যে আমি দিয়ে দিব যে কপিরাইট @2024, আর দিয়ে দিলাম যে ডেভেলপ বাই লিমন। তুমি চাইলে এখানে কিন্তু একটা HTML লিখতে পারো, যেমন একটা এ ট্যাগ দিয়ে লিখতে পারো, তাহলে হবে কি, এটা লিঙ্কে চাপ দিলে href, আমরা জানি এটা তো HTML শিখছি আমরা, href দিয়ে কি করে এটা আমরা সবাই জানি। এটা পুরোটা একটা লিঙ্ক করে দিলাম, এই যে লিঙ্ক করে href এর মধ্যে ধরে দিলাম, এটা চাপ দিলে আমার ফেসবুকে চলে যাবে, fb.com/abdullah.limon, এই দিয়ে সেভ দিলাম। এটা বলছে টেক্সট নেক্সট টু কপিরাইট, কপিরাইটের পাশের টেক্সট, এটা আমরা বাদ দিয়ে দিলাম। একটা ইমেজ আছে, বুঝছো, যে ইমেজ, এই যে এরকম একটা ইমেজ আছে নাকি জানি, এই ইমেজটা আমরা দরকার নেই, বাদ দিয়ে দিলাম, পুরোটা ডিলেট। ও মানে এই যে ইমেজ নাই, যে এই পাশেরটাই, পাশের যে পেমেন্টের ইয়েগুলো দেখতেছে না, এইটা হচ্ছে এইটা। তো এই ইমেজটা তুমি চাইলে চেঞ্জ করে দিতে পারো, সমস্যা নেই, আপাতত থাকুক, রিমুভ করে দিলে চলে যাবে আর কি, জাস্ট থাকুক। আমি শুধু এইটা চেঞ্জ করলাম, যে কপিরাইট লেফটেরটা, সেভ দিলাম, রিলোড দেই, এই দেখো পুরো আমারটা দেখছো। আচ্ছা, এটা আমি কেটে দিলাম, এই যে পুরো আমারটা দেখা যায়, কপিরাইট 2024 ডেভেলপ বাই লিমন, দেখছো পুরো আমার। এবং আমি দেখো এই লিঙ্কে ক্লিক করলে যে আমার ফেসবুকে নিয়ে যাবে,
ও, আমি একটা ভুল করছি, মানে পুরো এইচটিটিপিএস দিয়ে লিখতে হবে, এই জন্য ওই যে ওই আমি কিছু লিখি না, এই জন্য ওরা করছে কি ওই স্ল্যাশ দিয়ে নিয়ে গেছে, বুঝছো? পুরা লিঙ্কটাই দিতে হবে। https www.facebook.com সেভ। এবার আর এরকম হবে না ইনশাআল্লাহ। রিলোড দিলাম। এই যে আমার ফুটার দেখছি, এই ফুটারটা কপিরাইট ডেভেলপার লিমিট চাপ দেই, এই যে আমার ফেসবুকে নিয়ে গেছে। কথা বুঝছো? তাহলে আমরা বুঝলাম। আর তুমি তো জানো নেক্সট টাইমে দিতে হলে কি করতে হয়, টার্গেট ব্ল্যাঙ্ক দিতে হয় না? একই জিনিস, মানে মানে একটা যে জানে সে সবই জানে, কারণ আমাকে তো এখানে এইচটিএমএল লিখতে দিচ্ছে, তাই না? তা আমি কি করতে পারি, এখানে তো ইয়াও দিতে পারি, টার্গেট কি দিব বলো, দুইটা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এই এটা দিলেই আমার এটা অন্য অন্য ট্যাবে যাবে হবে। এই এটা তো সিম্পল এইচটিএমএল, আগে আমরা শিখছি। আচ্ছা, তাহলে আমরা ফুটার কিন্তু এডিট করা শিখে গেলাম, কিন্তু এখনো একটা জিনিস মিসিং। কি মিসিং বলো তো? ফুটারে অনেক কিছু আমরা অপশন আমরা পাইলাম, ঠিক আছে, কিন্তু এই যে ফুটারের যে এইগুলো আসতেছে, এইটা কিন্তু আমরা এখনো জানি না যে এই কন্টেন্ট গুলো কোথা থেকে আসতেছে, এটা কিন্তু এখন আমরা জানি না। আমরা শুধু জানি কি, আমরা একটু ভাবু দেখলাম, এই জিনিসটা পাইলাম কোথা থেকে আসতেছে, এই জিনিসটা পাইলাম, এটাও পাইলাম যে কয় কলাম হবে, কিন্তু এই ভিতরে কি আছে এটা কিন্তু পাইনি। খেয়াল করছো? এখন এই ভিতরেটা কই পাবো? যখন দেখবা থিম সেটিং এও নাই, আবার ওয়ার্ডপ্রেসের পেজ বিল্ডারও নাই, তখন চলে যাবে উইডজেটে। ঠিক আছে, এটা হলো ওয়ার্ডপ্রেসটা এরকমই, মানে যে জানে সে তাড়াতাড়ি খুঁজে পাবে, আর যে জানে না সারাদিন গেলে আত্রাবে। ঠিক আছে, তোমাদের আমি শিখে দিতেছি যে কিভাবে কিভাবে খুঁজতে হয়। এই দেখবে যে তোমরা যে নতুন, তাহলে খুঁজতেই তোমাদের গড্ডার পার হয়ে যাবে, মানে তোমরা খুঁজে পাবে না। এখন মনে হচ্ছে আরে ভাই এত সোজা, বাই দেয়া দিতেছে, তুমি নিজে একটা করতে যাবা, দেখবা যে একটা অপশন খুঁজে পেতে যদি 1 ঘন্টা না গেছে, পরে আমার নাম চেঞ্জ করে দিবে। ঠিক আছে, তাহলে যদি তুমি প্রথমে পেজ বিল্ডারে না পাও, ওয়ার্ডপ্রেস থেমের মধ্যে দেখবা, থেমেও যদি না পাও, 1 লাখে চলে যাবে কোথায়, উইডজেট। ঠিক আছে, উইডজেটের মধ্যে চলে যাবা। আর উইডজেটে যাওয়ার আগে আরেকটা কাজ করতে পারো, এই অ্যাপিয়ারেন্স কাস্টমস ইয়াটা যে কাস্টমাইজটা দেখে দিতে পারো। কাস্টমাইজের মধ্যেও এই উইডজেটটাই আছে, কথা বুঝছো? ডাইরেক্ট এই কাস্টমাইজ চেঞ্জ হয়। ঠিক আছে, এটা জানাই দিই যাকে ভালো, আমি এই দেখো উইডজেট দেখছো, ফুটারের কলাম কয়টা ছিল, 5টা ছিল না? কয়টা ছিল যে গুনি, 1 2 3 4 5, এই যে 5টা ফুটারের মধ্যে কি থাকবে, এইটা আসতেছে কোথা থেকে, এই যে উইডজেট থেকে। দেখছো 1 2 3 4 5, ফুটার কলাম 1, ফুটার কলাম 2, ফুটার কলাম 3, ফুটার কলাম 4, এই যে এর ভিতর থেকে আসতেছে। এই যে টেক্সট, এই যে এইচটিএমএল থেকে আসতেছে। দেখছো, এরা পুরা মানে এটা এইচটিএমএল দিয়ে ডিজাইন করছে, ওই যে ইনলাইন সিএসএস দিয়া পুরা এইচটিএমএল দিয়া এটা ডিজাইন করছে, যে এটা এই পুরাটা ডিজাইন করছে। তার মানে তুমি তো এইচটিএমএল জানোই, এমন না যে তুমি একবারে অজ্ঞ, তুমি কিছু না জেনে আসছো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস যারা যে এইচটিএমএল সিএসএস না শিখে লাভ দিয়ে আসছে যারা, এরা হইলে যে এখন ধরা খাবে। ঠিক আছে, এরা কেন ধরা খাবে? এরা তো ভাবছে আরে আমি তো কোডিং করবো, আমি তো ওয়ার্ডপ্রেস জানি, আমি তো কোডিং ছাড়াই করে ফেলবো। এই দেখেন ধরা রাখিস, এখন এইটা এটা তো লেখছে সে কি লেখছেই তো এইচটিএমএল দিয়া। আর তুমি যদি এই কোডটা না বুঝো, তোমার দ্বারা সম্ভব যে এটা চেঞ্জ করা, কোনো দিনে সম্ভব না, বাবের পক্ষে সম্ভব না। এটা উডমার্ট আসছে না, এটা করতে আসছে, আমরা দেখে নিতে পারবো। এই যে এই দেখো, এই যে ডিপ দেওয়া আছে, এই যে ইমেজ, তার মধ্যে সোর্স, সোর্সের মধ্যে এই যে উডমার্ট দেখছো, এই যে এসভিজি, এন থেকে এটা আসতেছে। তার মানে তুমি এনে যদি তোমার এই মাদ্রাসার লোগোটা দিতে চাও, এই যে আমাদের ওয়েবসাইটের লোগোটা, এটা যদি দিতে চাও, তাহলে তোমাদেরকে এই লিঙ্কটাকে কপি করতে হবে, যে কপি, এই যে লিঙ্ক অ্যাড্রেস কপি করলাম ইমেজের, তারপরে কি করবো না, এইটা না, ইমেজটা যে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিবা, এই যে কপি ইমেজ অ্যাড্রেস দেখছো দিলা, দিয়ে এখন এই ইমেজটার লিঙ্কটাকে এই যে তুমি সোর্সের মধ্যে বাজিয়ে দিবা। কারণ এই যে কোডিং পারে না সে কিন্তু শিওর থাকো যে এই জায়গায় একটা গন্ডগোল পাকাই দিবে। ঠিক আছে, এই যে সোর্সের মধ্যে এই বাসায় দিলাম, এখন আমি সেভ দিলাম, ডান। দেখো এখন দেখো কতটা মজা, দেখছো এই যে আমি আমি চেঞ্জ করে দিলাম। এই জন্য কি মানে মানে
এই মানে বলে কি যে টিউটররা তো জানে তাই না, তারা তো একটা অভিজ্ঞতা পার করে আসছে, তারা তো আর মানে মানে বসে বসে এত দূর যায়নি তাই না। সেম আমার ক্ষেত্রে, আমি তো অনেক আটকা বাইজাইটে যে আটকে নিজে শিখে ঠোকর খেয়ে এরপরে না যে 10 বছর ধরে কাজ করতেছি। এখন আমি তো জানি যে কোথায় মানুষ ধরাটা খায়, এই জন্য আগেই বলে দিচ্ছি যে এইসব জায়গায় ফাঁদে পা দিবে না। এই যে অনেকে বলবে HTML CSS লাগে না, ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস তো কোডিং ছাড়াই হয়। আরে বাবা, কোডিং ছাড়াই হয়। আর আমি যদি HTML CSS না জানি তাহলে এলিমেন্টারে আমি কি করবো? ওই কভার আমি কেমনে বুঝবো? আমি কিভাবে ব্যাকগ্রাউন্ড বুঝবো? কিভাবে আমি পজিশন বুঝবো? আমি তো এগুলো জানি না। যে CSS এ ভালো, HTML এ ভালো, সে হলো এলিমেন্টারে ভালো, সে WP বেকারিতে ভালো, সে এই কোডিং এডিটেও ভালো। ঠিক আছে। আর একটা প্রবলেম যদি হয় তাহলে কিন্তু দেখবে যে ড্যাশবোর্ডে কোথাও কোনো অপশন নাই, তখন কিন্তু তোমাকে এরকম ইনস্ট্রাক্ট করে ওই ক্লাসটা ধরতে হবে, যে ক্লাসটাতে এটা আছে। এই যে রিসেন্ট পোস্টটা কোন ক্লাস আছে, এই যে উইডজেট টাইটেল আছে, তাহলে এই ক্লাসটাকে ধরে তোমার কিন্তু ডিজাইন করতে হবে। তুমি একটা CSS লিখলে কিন্তু এটা ডিজাইন হয়ে যাবে। তার মানে এইগুলো জেনে বুঝে তোমাকে ক্লায়েন্টের কাজ করতে হবে, নাহলে ধরা খেয়ে যাবে। ঠিক আছে, এটাই আমার বুঝানোর বিষয়। তাহলে এই স্টেপে এটা চেঞ্জ করলে আমার কি চেঞ্জ হবে, এই ফুটার ওয়ানটা চেঞ্জ হয়ে যাবে। ভাই হ্যাঁ বলো। ভাই সিএসএস এটা কোন জায়গাতে লিখবো? সিএসএস স্টাইল করতেছিলে দেখাবো এই যে CSS এই যে কাস্টমাইজের মধ্যে লেখা যায়, কাস্টমাইজ চাপ দেই, মানে যদি কোনো কাস্টম CSS লিখতে হয়, ঠিক আছে, তাহলে নাম্বার 1 অপশন হচ্ছে এই যে অ্যাডিশনাল CSS দেখতেছো না, এইখানে লেখা যায়, এই যে এখানে লেখা যায় যে কোনো CSS। যেমন আমি একটা ডেমো দেখাই, এই কাস্টমাইজের মধ্যে এটা থাকবেই, সব ওয়ার্ডপ্রেসে আছে অ্যাডিশনাল CSS, এইখানে লিখতে হবে। ধরো আমি চাচ্ছি শুধুমাত্র এইটার কালার লাল হবে, ধরো এটা কোনো ধরো কোনো ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কোথাও নেই, তাহলে আমাকে কোড দিয়ে করতে হবে। আমি এই যে ইনস্পেক্ট করলাম, দেখে নিলাম যে এটা কি, এই যে উইডজেট টাইটেল, এই যে কপি করলাম, কপি করে এই যে উইডজেট টাইটেল আমরা জানি ক্লাস কিভাবে ধরতে, ডট দিয়ে এই যে ডিজাইন করলাম, এই যে কালার রেড দিলাম। এন্ড রেড দেওয়ার পর যদি এটা না পায় তাহলে বুঝবা যে এটা ইম্পর্টেন্ট করা আছে, তাহলে তোমাকে ইম্পর্টেন্ট মারতে হবে, ইম্পর্টেন্ট। এই এটা লাল হয়ে গেছে সবগুলা, আর যেটা যেটা উইডজেট টাইটেল নামে ছিল সে সবগুলোই কি লাল হয়ে গেছে। আর যদি তুমি প্রথমটা চাও তাহলে কি, আমরা তো জানি ওটা যে ফার্স্ট চাইল্ড দিয়ে ধরতে হয়, এই জন্য তো CSS জানতে হবে, ফার্স্ট চাইল্ড। ভাই আরেকটা বিষয়, হ্যাঁ 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 যে আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে হ্যাঁ মনে করেন এই যে আপনার থিম গুলো এগুলো তো মনে হয় 1 বছরের মেয়াদে দেয় নাকি? থিমগুলা জি জি না মানে ওরকম না, একদম পার্মানেন্টলি দিয়ে দেয়, পার্মানেন্টলি 1 বছর মেয়াদি না, কিনলে একবার পুরা মানে আজীবন ওই ভার্সনটা আজীবন ইউজ করা যাবে। অনেক সময় তো আপডেট আসলে কি সিএসএস গুলো তো মনে হয় না চলে যায় না। দিবে না, আপডেট দেওয়ার প্রয়োজন নেই তো, আপডেট দিব কেন? ধরো আমি আজকের দিনের থিম দিয়ে আমি সব ডিজাইন করছি তাই না, আর আমি এইটা নিয়ে 5-10 বছর চলে যাবো, আমার আপডেট দেওয়া যাবে না। আপডেট থিম আপডেট দিলে একবার পুরো শেষ। ঠিক আছে, যত ডিজাইন আমরা করছি যে ওয়েবসাইট সব যাবে গা। দুইটা জিনিস আপডেট দেওয়ার সময় সাবধান, একটা হলো পেজ বিল্ডার, ঠিক আছে, যে কারণ পেজ বিল্ডার দিয়ে তো এই পুরোটা বানানো তাই না, তাহলে পেজ বিল্ডার আপডেট দেওয়া যাবে না কখনো, ওই বানানোর সময় যেটা ছিল ওইটাই আমার রাখতে হবে। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে এই থিম। আর আমরা তো বলছি যে প্রথম ক্লাসে বলছিলাম যে থিমও আপডেট দেওয়া যায়, কিন্তু আমি তো বলছি থিম আর পেজ বিল্ডার আপডেট না দেওয়াই ভালো। আর যদি একান্তই দিতে হয়, ধরো ক্লায়েন্ট হলো নাসর বান্দা বলো যে না আমাকে আপডেট দিতেই হবে, তখন আগে একটা ব্যাকআপ নিয়ে রাখতে হবে প্রথম কথা। কারণ আমি জানি যে আমার পুরো ওয়েবসাইটে কি হতে পারে, ক্র্যাশ খেতে পারে। ঠিক আছে, আপডেট দেওয়ার সাথে সাথে তুমি পুরাটা একটা ব্যাকআপ নিয়ে রাখবা। ব্যাকআপ দেখানো আছে প্রথম ভিডিওতে, মেবি প্রথম বা দ্বিতীয় ভিডিওতে আছে ওয়ার্ডপ্রেসের, ওইখানে আমি দেখাইছি। ওই ব্যাকআপ নিয়ে রাখার পরে তারপরে আমরা চাইলে আপডেট দিতে পারি, কারণ আমাদের সাহস আছে। ব্যাকআপ যদি কিছু হয় তাহলে আমরা কি করবো, আবার স্টোর করে ফেলবো তাই না, আগের মতো। এই সাহসটা যদি থাকে তখন তুমি সব আপডেট দিতে পারবে। এই যে প্লাগ ইনে ঢুকে চাইলে এই যে এক এক করে সবগুলা থিম আপডেট দিয়ে দিবে, কোনো সমস্যা নেই, সব আপডেট দিয়ে দিলাম। আপডেট 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 আপডেট, এই যে এটার আপডেট আসছে, আপডেট করা যাবে, ইকমার্স আপডেট করতেই হবে। বললাম তো, মানে আপডেট করা যাবে না তা না, কিন্তু কোন একটা প্লাগ ইন আপডেট দেওয়ার আগে আমার চিন্তা করতে হবে যে এই প্লাগ ইনটা দিয়ে কি আমার ওয়েবসাইটে তৈরি, তাই না। তার মানে ওই প্লাগ ইনের কোন ফিচার যদি বাদ যায় নতুন ভার্সনে, বা কোন ফিচার নতুন তারা নিয়ে আসে, তাহলে কি আমার আগের ডিজাইন পেয়ে যাবে, কলাপস হয়ে যাবে। এই জন্য ব্যাকআপ মাস্ট, ব্যাকআপ ছাড়া প্লাগ ইন থিম আপডেট দেওয়া যাবে না। আর থিম আপডেটের ক্ষেত্রে হাইলি অ্যালার্ট থাকতে হবে। থিম আপডেটের ক্ষেত্রে শুধু ব্যাকআপ না, অলওয়েজ খেয়াল রাখতে হবে যাতে চাইল্ড থিম অ্যাক্টিভ থাকে।
ঠিক আছে? মানে কখনো এই যে মেইন থিম অ্যাক্টিভ রাখা যাবে না, মেইন থিম উডমার্টার এটা মেইন থিম। এই ক্লাসটা আমি সিএসএস এর এইটার আগের ক্লাসে মানে বুঝেছি, আগেরটাই, ঠিক আছে? যে চাইল্ড কি আর এই যে ইয়া কি মেইন থিম কি, সবসময় চাইল্ডটাকে অ্যাক্টিভ রাখলে হবে কি, আমি এই উডমার্টটাকে যদি আপডেট করি তাহলে সেফলি আপডেট হবে, এই যে সেফলি। কারণ এইটার কিন্তু কোনো আপডেট কোনোদিন আসবে না, কারণ এটা তো চাইল্ডের কোনো আপডেট আসে না। আপডেট আসবে কার? এই যে এটার আপডেট আসছে, দেখছো? তার মানে এইটাকে আমি সেফলি আপডেট করলাম, করলে আমার যে যে ডিজাইন গুলো কাস্টম এগুলো আছে কার মধ্যে? সব এই চাইল্ডের মধ্যে আছে। এই জন্য আমার ডিজাইনটা পরবর্তীতেও কাজ করবে। কিন্তু যদি কোনো কারণে চাইল্ড অ্যাক্টিভ না থাকে, এইটাই অ্যাক্টিভ থাকে এবং এইটাকে আমি আপডেট করে দিই, তাহলে তোমার আগের যত সেটিং ছিল, এই যে ওয়ার্ডপ্রেসে এর মধ্যে যত সেটিং তুমি করছো এক এক করে সব কি হয়ে যাবে? গন। কথা হচ্ছে? এটা বুঝে শুনে কাজ করতে হবে, ঠিক আছে? যাই হোক, আর সবার আগে ব্যাকআপের কোনো বিকল্প নাই। কারণ তুমি দেখো, তুমি ক্যাশ খাওয়াই দিচ্ছ, ধরো কোনো সমস্যা নেই, ক্যাশ খেলে তো কি, আমি আবার ব্যাকআপ থেকে রেস্টোর করে ফেলবো, সিম্পল হিসাব, আবার আগের অবস্থায় ফেরত চলে আসবে, তাহলে আমি আবার আমার মতো এক্সপেরিমেন্ট চালাই নিবো। মানে ব্যাকআপের উপর থাকতে হবে এই। আচ্ছা, প্রথম অবস্থায় কিন্তু ক্লায়েন্টের অনেক মানে মানে ক্ষতি করে এই বিগিনাররা। কেন? ক্লায়েন্টের ওয়েবসাইটে যে এই রিস্ক গুলো জানে না, পরে কি একটা কিছু আপডেট দিতে যায়, ক্লায়েন্টের ওয়েবসাইটে যায় মাইরে, আর ক্লায়েন্ট তো নাসার বান্দা, আমার এটা ঠিক করাই লাগবে, বাস তোমার $20 শেষ। মানে $20 একটা কাজ পাইছিল, ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে না যে আমার এই নষ্ট করলেন কেন, আপনি তো ঠিকও করতে পারবেন না, কারণ এটা ঠিক করা তো আপনার সাধ্য নেই, কারণ আপনি তো কলাপস করে ফেলাইছেন। আচ্ছা, তখন হবে কি, ক্লায়েন্ট আপনার ওই $20 তো দিবেই না, উল্টা আপনার প্রোফাইলে মাইনাস রিভিউ দিয়ে চলে যাবে। আর একটা মাইনাস রিভিউ খাইলে মার্কেট প্লেস আর জীবন অর্ডার পাবেন না, শিওর থাকেন। ঠিক আছে? এই জন্য মানে জেনে বুঝে কাজ করে। আমরা কি এমনি বলি যে দক্ষ নামে মার্কেট প্লেসে যাওয়া উচিত না? এই জন্য বলি, কারণ আপনি তো নামেই পারবেন না, নামেই আপনি ভুলভাল করবেন, ভুলভাল করলে আপনার ইমপ্রেশনের বদলে কি হবে? ডিপ্রেশন হবে, আপনাকে মাইনাস রিভিউ দিয়ে চলে গেল, তাহলে কি হবে? আপনাকে লাভ হলো? এটা জেনে বুঝে না। আমি কিন্তু আগে 1 বছর পুরো কাজ করছি, অন্যের কাজ করছি। অন্যের কাজ করার পর আমি যখন সব বুঝি, এরপর আমি মার্কেট প্লেসে গেছি। আর মার্কেট প্লেসে যাওয়া কিন্তু গেছি ওই ফাইবারে, যা লেভেল 1 সেলার হয়েছি। হওয়ার পরে আমার টার্গেট ছিল ক্লায়েন্ট ফাইন্ডিং করা, মানে কিভাবে ক্লায়েন্টকে বের করে আনা যায়। আমি জানি মার্কেট ফাইবার ইসরায়েলের তৈরি, এরা তো যে কোনো মধ্যে আমরা বান দিবে। আমি যদি খালি প্যালেস্টাইন নিয়ে একটা সিঙ্গেল কথা বলি চ্যাটের মধ্যে, বাস সাথে সাথে আমার আইডি বান। ঠিক আছে? এখন তাহলে আমার ভবিষ্যৎটা কি? তাহলে আমার তো ইসরায়েলের, ইউএস এর এগুলো তো থাকা যাবে না। তো আমি আমার যেটা কাজ, আমি ক্লায়েন্টকে আমি অনেক ভালো কাজ করে দিচ্ছি। আমি চিন্তাম না আমার বাইক এই যে কাজ দেওয়া শুরু করেছে, আর জীবনেও কি কাজ বন্ধ হয় নাই, করতে গেছি। আর আমার ফাইবারে কোনো ঢুকতে হয় না। আমি আপনারা যেহেতু আমার কাছে শিখতে আসছে, এই জন্য আমি চাইবো কি যে আপনাদের যাতে ওই মানে যে আপনারা যাদের হোঁচটটা খাবেন, এটা যে না খান, আগের থেকেই সঠিক লাইনে গেলে কি হবে, আর হোঁচট খাওয়ার কোনো চান্স নেই। ঠিক আছে? আগে কয়েকদিন কাজ করে নেবেন, এরপর আপনি নিজেই বুঝে যাবেন যে আমার কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে হবে, কি করতে হবে সব। আর পকেটে টাকা থাকলে আরেকটা বিষয় আছে, পকেটে টাকা যদি 2-1টা আসে, তাহলে দেখবেন যে শেখার আগ্রহ এখন যা সেটা 5 গুণ বাড়বে। তারপরে এখন আপনারা দেখবেন যে একটু গা ঢিলা দিয়ে দেখতেছেন হয়তো, যে একটু দেখি আবার একটু ঘুমাই, আবার একটু দেখি আবার একটু ঘুমাই। কিন্তু যখন টাকা পাওয়া শুরু হবে না, আপনার নিজের ঘুম হারাম হয়ে যাবে। ঠিক আছে? আপনি তখন চিন্তা করবেন, আরে ভালোই তো পাই, তো তাইলে আমার তো আরো শিখতে হবে। দেখবেন আপনি রাত জেগে শিখতেছেন, মানে আপনার এতটা আগ্রহ বেড়ে যাবে, মানে কল্পনা বাইরে। আল্লাহ তৌফিক যে আমাকে আল্লাহ এই তৌফিকটা দিচ্ছে। মানে আমি যখন টাকা পাওয়া শুরু করছি, এত আগ্রহ বাড়ছে। আমি লারাবেল শিখতেছিলাম, মানিস্টেক শিখতেছিলাম, এই শিখতেছিলাম, ওই শিখতেছিলাম, শিখতে 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 আজ এই পজিশনে চলে আসছি। মানে আমি এই ব্যাকগ্রাউন্ডের না হওয়া সত্ত্বেও আমি এখন এই জায়গায় এক্সপার্ট, এবং আমাকে চাকরির জন্য ডাকে এখন। ঠিক আছে? আমি তো চাকরি করতেছি, এই আর কি বিষয়টা। তো এখন তার মানে আমাকে HTML CSS জানতে হবে, আর আমরা ওয়ার্ডপ্রেসটা শেষ করে আপনাদের কিছু কাজ দিব, টুকটাক কাজ দিয়ে আমরা যে আবার মানুষটাকে ফেরত যাবো। ঠিক আছে? আবার আমরা জাভাস্ক্রিপ্ট শিখবো, রিঅ্যাক্ট.জেএস শিখবো, নোড.জেএস শিখবো, এক্সপ্রেস.জেএস শিখবো, মঙ্গল শিখবো, যা যা লাগে ওইখানে, যা যা লাগে নেক্সট.জেএস, এরা সব আবার আমরা শিখবো। আচ্ছা, বেশি দিন লাগবে না, এই জাস্ট 1 মাস 1.5 মাসের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস শেষ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, তো এখন তাহলে এই কোডটা এডিট করলে আমাদের ফুটার কলাম 1টা চেঞ্জ হবে, যে এখানে এটা চেঞ্জ হবে। আবার চলে গেছে, ওই যে দেখছে যে নতুন ট্যাবে না খুলে প্রবলেমটা হয়, মানে বারবার খালি ওপেন করতে হয়। তার মানে আমরা বুঝলাম ফুটার কলামের 1 এর মধ্যে এটা আছে, 2 এর মধ্যে এটা আছে, 3 এর মধ্যে এটা আছে, 4 এর মধ্যে এটা আছে, 5 এর মধ্যে কি এটা আছে। এখন আরেকটা জিনিস, ওই উইডজেট এর মধ্যে ঢুকে দেখবেন আরেকটা গ্যারাকল,
যেমন এই রিসেন্ট পোস্ট না, এই উইডজেট এর মধ্যে ঢুকে দেখবেন ওই উইডজেট আবার আনছে কোথা থেকে, পোস্ট থেকে আনছে। তার মানে এই দুইটা আসতেছে কোথা থেকে, পোস্ট থেকে। আবার উইডজেট এর মধ্যে ঢুকে দেখবেন এইগুলো আসতেছে মেনু থেকে। তাহলে ওই মেনুতে যায় এটা চেঞ্জ করতে হবে। মানে আপনাকে সূত্রটা দেখবেন যে কে কাকে কোন জায়গা থেকে লিঙ্ক করছে, ওই জায়গায় যা এডিট করে দিলে কাজ শেষ। তার মানে আমরা কিন্তু এই জায়গায় আপাতত এই মুহূর্তে এসে পুরো ওয়েবসাইটের কি আমরা কাস্টমাইজ করতে পারি এই মুহূর্তে। কারণ একটা ওয়েবসাইটে এই যে আগাতে মাথা বন্ধু যতগুলো পেজ আছে, এই যতগুলো ডিজাইন সব আমরা তাহলে এখন ক্লায়েন্টের কথা মতো কি করতে পারবো, আমরা চেঞ্জ করতে পারবো। এখন এই যে ভাই যেটা বললো ইয়াহি ভাই, এটা ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের তো এটা মন মতো হবে না, না হওয়াটাই স্বাভাবিক। এই যে থিমটা ডিফল্ট থিম, এটা জীবনেও ক্লায়েন্টের মন মতো হবে না, ঠিক আছে? ক্লায়েন্ট বলবে এটা লাল কালার হবে, এটা বড় হবে, এটা একটু ফাঁকা হবে, এটা একটু এদিকে আসবে, এগুলো বলবে। এগুলো থেমে কিন্তু সব অপশন নাই, আছে কিছু কিছু অপশন আছে। আপনি থেমে গ্যারান্টি গুলো দেখবেন যে অনেক কিছু করা যায়, পেজ বিল্ডার দিয়ে ফাঁকা করা যায়, ইয়ে করা যায়, সবই করা যায়। পেজ বিল্ডার দিয়ে 80% কাজ করে ফেলা যায়, ঠিক আছে? ডাব্লিউপি দিয়ে 80% করা যায়, আর এলিমেন্টার দিয়ে 95% করা যায়। এই আর কি পার্থক্য। কি কারণ গেছে নাকি? আইকন সুন্দর, যে এইরকম প্রশ্ন আমি জানতে চাই। এই যে ফেসবুকে আইকন আমরা টপ বা এডিটের সময় দেখছিলাম, মানে এই অপশনটা আছে কিন্তু আইকনটা কোথা থেকে আসছে এটা নাই। আর শুধু আছে যে সোশ্যাল মিডিয়া, এই আছে আর কি, আর কিছু নেই। সোশ্যাল মিডিয়াটা কোথা থেকে আসছে? ওই যে থেম সেটিং এর মধ্যে, থেম সেটিং এর মধ্যে একটা অপশন আছে, এই যে সোশ্যাল প্রোফাইল, দেখছো? এইখানে ওই ফেসবুক দেখবে এখানেও নাই, দেখছি এখানেও নাই। তাহলে এইটার ভিতরে যেতে হবে, লিঙ্ক টু সোশ্যাল প্রোফাইল, এই যে এখানে ফেসবুকের লিঙ্ক দেওয়া, ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া, টুইটারের লিঙ্ক দেওয়া, পিন্টারেস্ট, ইউটিউব 1 2 3 4 5। ঠিক দেখো এক্স্যাক্টলি 5টা এখানে আছে, 1 2 3 4 5, ঠিক আছে? তার মানে তুমি যদি এখান থেকে একটা হ্যাশ তুলে দিতা, নাই দিয়ে সেভ দাও, তাহলে একটা অপশন এখান চলে গেছে। এখন বুঝছো যে কোনটা কোথা থেকে আসে? মানে ওয়ার্ডপ্রেস জিনিসটা এমন, ওয়ার্ডপ্রেস মানে একটার সাথে একটা গিরিঙ্গি বাঁধায়, এই যে নাই, ঠিক আছে? যাবে যাবে কেসে ধরে রাখছে আর কি। যাই হোক, ইউটিউবটা যায়নি না, ইউটিউব তো গেছে, ইউটিউব নাই তো। টেলিগ্রাম, লিঙ্কডইন, পিনিস্টার, টুইটার, ফেসবুক, হ্যাঁ ঠিক আছে। টুইটার আর নাই, ইউটিউব আর নাই, এই যে এই কটা আছে। মানে এইখানে তুমি যে লিঙ্ক গুলা দিবা সেটাই ওইখানে দেখা যাবে, এই লিঙ্ক গুলা এখানে দেখা যাবে। এটা হলো সোশ্যাল মিডিয়ার ব্যাপার। তার মানে ওয়ার্ডপ্রেস আসলে কি, এই আমার এক ক্লায়েন্টের সাথে আমার একদিন যুদ্ধ, ঠিক আছে? যে ইন্ডিয়ার ক্লায়েন্টের কাজ করাই উচিত না, মানে এটা হলো খুব খারাপ। যাই হোক, আমার এই ভিডিওটা আবার ইন্ডিয়ারাও দেখতে পারে, ওদের খারাপ বলতেছি। ওরা খারাপ বলতে সবাই না, কিছু কিছু মানুষ। এখন মানে আমার কথা হচ্ছে কি, যে এই যে একটা ক্লায়েন্ট আমাকে বলে কি, সে আমাকে অনেকগুলো রিকোয়ারমেন্ট দিচ্ছে। এই প্রজেক্ট ছিল মানে 30,000 টাকার প্রজেক্ট ছিল আর কি। আমি সব পুরো পারফেক্টলি করছি। আর সে আমার বলে কি, যে আপনি কিভাবে চেঞ্জ করেন আমাকে দেখেন তো, কেমনটা লাগে কও? ওয়ার্ডপ্রেসে এই ডাটাগুলো কিভাবে চেঞ্জ করে, এটা যদি আপনি জানেন তাহলে তো আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপারই হয়ে গেলেন। কথা বুঝছো নাকি রিফাত? দেখো তুমি যদি এগুলো জানোই যে কিভাবে চেঞ্জ করতে হবে, তার মানে কি তুমি তো ওয়ার্ডপ্রেস ডেভেলপারই। লোকের প্রয়োজন হইব না ওনার, লোকের প্রয়োজন হবে না, কিন্তু তুমি তো সবই জানো। এইটা করতে আসতেছে, এটা আমার শিখান লাগবে, এটা শিখান লাগবে, স্লাইড করতে আসতেছে, মেনু করতে আসতে শিখান লাগবে। তোমাদের যা আমি 2 ক্লাসে শিখালাম 4 ঘন্টা ধরে, সব আমার শিখিতে হবে না ওই ক্লায়েন্টে। আমি ক্লায়েন্টে বললাম, আরে আপনি তো ওয়ার্ডপ্রেস ডেভেলপার না, আপনি এটা পারবেন না। হ্যাঁ নাসর বান্ধব এই কাজে আমার শিখাইতে হবে, নাহলে আমি টাকা দিব না, এরকম আর কি। আমি তারে কেমনে বুঝাই, তারে আমি মানে বুঝানি ধরছি, আর আমার তো টাকা লাগবে, আমার 30,000 টাকা, আমি তো টাকাটা আমার দরকার। আমি দেই 1 ঘন্টা একটা লেকচার দিই। পরে একদিন লাইভে এসে 1 ঘন্টা ইংরেজিতে ওরে লেকচার দিচ্ছে, ওরে শিখে দিছি। কেমনে শিখেছি, তোমাদের যা যা শিখেছি এরাও তাই শিখেছি। এই যে ধরো এই প্রোডাক্টটা এখানে না, এটা চেঞ্জ করতে হবে কোথা থেকে, প্রোডাক্ট থেকে। আবার এটা চেঞ্জ করতে হবে কোথা থেকে, স্লাইডার থেকে। এটা চেঞ্জ করতে হবে কোথা থেকে, মেনু থেকে। এটা চেঞ্জ করতে হবে থেকে, ম্যানুয়ালি পেজ বিল্ডার থেকে। আবার ডিজাইন করতে হলে পেজ বিল্ডার ডিজাইন করতে হবে। আবার যদি কোনো কাস্টম লাগে চেঞ্জ করতে হবে কোথা থেকে, কাস্টম সিএসএস থেকে। এগুলো যখন ক্লায়েন্টে দেখাইছি না, এই ক্লায়েন্ট এত মানে গিরিঙ্গিবাজ, সে আমারে কয় কি, যে আপনি ভালো মতো বানাইতে পারেননি। বুঝছেন? আমার বলে আপনি ভালো মতো বানাইতে পারেননি, মানে কেন, মানে কি একটা এক এক জায়গায় আছে, এটা ওইনে আছে, এটা ওইনে আছে, মানে আপনি যেন মনে হচ্ছে এক একটা সুতা লাগাইছেন, এটা আছে ওইনে, এটা আছে ওইনে। আমি কই যে মাই ডিয়ার ক্লায়েন্ট, এটাই তো ওয়ার্ডপ্রেস।
মানে সে এই জিনিসটাকে ডিসক্রেডিট দেখতেছে। আর আমি তো প্রথমে তারা শিখাতে চাই না, আমি জানি সে তো এটা পারে না, সে তো ওয়েবের লোক না, সে শিখেলে তো এমনি তার মাথা গরম হয়ে যাবে, এটা তো আমি আগেই জানি। আর সে নাসার মাথা শিখবেই। আর আমি যখন শিখাইতে গেছি তখন বুঝে না, সবাই এটা তো বুঝবে না, এটা তো একটা ডেভেলপার বুঝবে, সে তো আর বুঝবে না। সে তো বলতেছে কি আপনি ওয়ার্ডপ্রেস ঠিক মতো বানাইতে পারেননি, মানে সব দোষ আমার। ওয়ার্ডপ্রেসে যে এটা যে ওই থেকে লিঙ্ক করতেছে, ওইটা লিঙ্ক করতেছে ওই জায়গায়, এটা লিঙ্ক করতেছে ওই জায়গায়, এটাও আমার দোষ। কি আপনি ঠিক মতো বানান নাই, এই জন্য আপনি একটার সাথে একটা লিঙ্ক করছেন, খালি এত জটিল হবে কেন? যদি এত জটিল হয় তাহলে আমি কিভাবে আপডেট দিব? আমি বলি যে আপনার তো আপডেট দেওয়ার কথাও না, আপনি কি ডেভেলপার, আপনি কি আপডেট দিতে পারবেন? ডেভেলপার সবাই কি আপডেট দিতে পারে? আপনি ওয়ার্ডপ্রেস যদি আপডেট দিতেই পারতেন তাহলে তো আপনি ওয়েবসাইট বানাতে পারতেন। এই নিয়ে ওই ক্লায়েন্ট আমার উপর অসন্তুষ্ট, মানে কি আর কমু, মানে সে বললাম তো এর মতো ক্লায়েন্ট যার ভাগ্যে পড়বে সে শেষ। তাই সে ওয়ার্ডপ্রেসও বুঝে না, সে শিখবেও, আবার শিখাই দিলে আবার কবে যে এটা কঠিন, এটা আপনি ভুল করছেন। আসলে ওয়ার্ডপ্রেস জিনিসটাই এমন, এটা কিন্তু একটা বিল্ট ইন টেমপ্লেট না, তার মানে এই কোনো কিছুকে আমি করছি, এগুলো কোনো কিছু আমি করিনি, এটা কিন্তু বিল্ট ইন। এন্ড বিল্ট ইনটাই কত জটিল। তাহলে আমি যদি একটা কাস্টম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাই তাহলে তো আরো জটিল হবে, কারণ আমি আরো প্লাগইন ইউজ করবো, আরো থিম ইউজ করবো, আরো পেজ বিল্ডার ইউজ করবো, তাই না? এটা কিন্তু কম ইউজ করা আছে। যাই হোক, তার মানে তখন তো আরো জটিল ধারণ করবে। ওয়ার্ডপ্রেস জিনিসটাই তেমন, মানে আমি কোডিং করবো না, কিন্তু আমাকে কিন্তু সুতা গাঁথতে হবে যেভাবে। তাহলে ওই ক্লায়েন্টের কথা হলো আপনি সুতা গাচ্ছেন কেন, এটাই আপনার দোষ। পরে আল্লাহর রহমত যে এই লোক রাগ করে চলে গেছে, ঠিক আছে টাকাটা দিছে, কিন্তু ভাগ্য বলে কোনো রিভিউ দেয় নাই, মানে সে রিভিউ না দিয়ে চলে গেছে। এমনকি মাইনাস রিভিউ দেয় না, লাভ না, যাক আল্লাহর কাছে রহমত যে ওই লোকটা আমার খারাপ রিভিউ দেয়নি, আল্লাহ বাঁচিয়ে গেছে। এরপর নিয়ত করছি যে আমি জীবনের ইন্ডিয়ান বাইরে কাজ করবো না। যদি তোমাদের ওয়ার্নিং দিতেছি, যদি কোন ইন্ডিয়ান বাইরে পাও তাহলে আগে 100 বার যাচাই করে নিও যে আসলে কাজটা করাইবো কিনা, ঠিক আছে? এরা খুব ধান্দাবাজ। যাই হোক, তাহলে এখন আমরা মোটামুটি সব শিখলাম। এখন আমরা দেখবো কাস্টম সিএসএস কিভাবে অ্যাড করা যায়। একটা ওয়ে দেখলাম যে আমরা যে সিএসএস ধরে ধরে, যেমন এটা আমরা লাল করে দিচ্ছি, যে ইয়ার কথা শুনে আমরা কি করছি, কাস্টম সিএসএস ধরে এই সবগুলোকে লাল করে দিলাম, তাই না? তারপরে আমরা কিন্তু চেঞ্জ করতে পারছি, কিন্তু এটা কিন্তু ভালো ওয়ে না। কেন ভালো ওয়ে না আমি বুঝাই। এই কাস্টমাইজেশনের মধ্যে এই যে অ্যাডিশনাল সিএসএসটা আছে, ঠিক আছে, এইটা অনেক সময় থেম আপডেট দিলে অথবা ওয়ার্ডপ্রেস আপডেট দিলে এটা চলে যায়, ঠিক আছে, এটা পুরাটা নাই হয়ে যায়। তার মানে এইখানে যদি তোমার 1000 লাইন কোড থাকে, এই যে কাস্টম সিএসএস, একদিন এসে দেখবে কিচ্ছু নাই, তার কেমনটা লাগবে কো? তোমার যে এই যে স্বপ্নে গড়া ডিজাইন, তুমি যে হাতে এত কষ্ট করে ডিজাইন করে করে এটা পারফেক্ট বানাইছো, এই জায়গায় লিখে লিখে, হঠাৎ করে যদি এটা ফাঁকা হয়ে গেছে, তার মানে কি সব ডিজাইন নষ্ট হয়ে যাবে, আর তুমি কি সিএসএস আবার লিখবা, বাস। তার মানে এইটা কিন্তু কোনো ভালো হবে না, ঠিক আছে? তার মানে এই সিএসএস টা আমরা এইখানে লিখবো না, এখান থেকে আমরা সরাই নিবো। যেখান থেকে সরাই নিলে আমাদের এটা আবার কালো হয়ে গেল, লাল হয়ে গেল, যে দিলে লাল, না দিলে কালো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমরা লিখবো না, আমরা লিখবো কোথায়? সিএসএস দেওয়ার আরো জায়গা আছে, থেমের মধ্যেও জায়গা আছে, যে আমি দেখাচ্ছি। এটা আর একটু সেফ। এই যে থেমের মধ্যে, এই যে থেম সেটিং, তার মধ্যে এই যে কাস্টম সিএসএস, কাস্টম জেএসও দেওয়া যায়, জাভাস্ক্রিপ্টও দেওয়া যায়। জাভাস্ক্রিপ্ট আমরা শিখি নাই, পরে দেখবো না, সমস্যা নেই। কাস্টম সিএসএস এই যে এখানে দেখো, ওই রেসপন্সিভ নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, ওরা করেই দিচ্ছে যে সব ডিভাইসের জন্য সিএসএস দিলে এখানে দিব, ডেস্কটপের জন্য এখানে দিব, ট্যাবলেটের জন্য এখানে দিব, আর মোবাইলের জন্য কোথায় দিব? এখানে দিব। তার মানে এরা সবগুলোর জন্য একটা করে ঘর করেছে, মানে আমাকে যে রেসপন্সিভ গ্রিড যে লিখি যে আমরা মিডিয়া অনলি ডিভাইস, ম্যাক্স ওয়াইড, এগুলো লিখতে হবে না, ওরা এটা করেই দিচ্ছে। তার মানে আমরা এখন গ্লোবাল সিএসএস চাচ্ছি, মানে সব ক্ষেত্রে কাজ করবে, এই জন্য এর মধ্যে দিব, এই দিলাম, সেভ দিলাম, এবারও কাজ করবে, দেখো এবারও লাল হয়ে যাবে। এই যে আমাদের ওয়েবসাইটে যাই, এবারও লাল হয়ে যাবে, এই লাল হয়ে গেছে, এবার কিন্তু আর যে কাস্টমাইজ থেকে আসে। আর আমার কথা হলো এটাও ভালো হবে না, ঠিক আছে, এটাও ভালো হবে না। আমি অ্যাডভান্স লেভেলে শিখাইতেছি, কেন? আমি কিন্তু ওই ধরনের কোর্স করাইতেছি না, যে মানে একটা যে ধরবো মেনু শেষ, আবার উইডজেট ধরবো উইডজেট শেষ, আবার মিডিয়া ধরবো মিডিয়া শেষ, পোস্ট ধরবো পোস্ট শেষ, এই টাইপের কোর্স আমি করাইতেছি না। আমি কোর্স করেছি কোনটা? প্রোডাকশন লেভেলে, মানে একদম কাজে, ধরে নাও যে তুমি কাজে নেমে গেছো, কালকে থেকে তোমার ক্লায়েন্ট তোমার প্রজেক্ট দিচ্ছে, তুমি কিভাবে প্রজেক্ট হ্যান্ডেল করবে, এটা হলো আমার কোর্সের মূল উদ্দেশ্য, ঠিক আছে? এই জন্য আমি একটু
মানে ওই বেসিক না শিখানোর আগে ধরি নাই, বেসিক না শিখে আমি কি করতেছি, আমি ওই পেজ বিল্ডার দিয়ে শুরু করছি। মানে কোথা থেকে তুমি এই সূত্রটা বাই করবা, সূত্রটা বের করতে পারলে তুমি নিজে ঘাটে ঘাটে কি করতে পারবা, সব জায়গায় অটোমেটিক চলে যেতে পারবা। অটোমেটিক এই যে উইডজেটে চলে গেলাম, আমরা মেনুতে চলে গেলাম, আমরা আবার কোথায় চলে গেলাম, ফুটারে চলে গেলাম, আমরা চলে গেলাম পেজ বিল্ডারে, আমরা চলে গেলাম পেজে, আমরা চলে গেলাম ড্যাশবোর্ডের সেটিং এ, আমরা চলে গেলাম ফ্রেমসের সেটিং এ, কাস্টমাইজে। এই যে এত জায়গায় যে আমরা ঘুরলাম, এখন আমি এই সবকিছু তোমাদের শিখেছি মাত্র 2টা ক্লাসে, খেয়াল করো। এখন এই যে অলরেডি রিফাত কিন্তু এটা রিফেক্ট দিচ্ছে, রিফাত অলরেডি এই 2টা ক্লাস করে সে একটা ওয়েবসাইট বানাই ফেলছে পোর্টফোলিও। তার মানে কি এইভাবে শেখানোটাই কিন্তু ফলপ্রসূ হয়েছে। আর আমি যদি এই 5 দিন ধরে খালি এই যে ওয়ার্ডপ্রেসের 5টা জিনিস বুঝাইতাম, এই যে 5 দিনে ধরো প্রথম দিনে 3টা, তারপরের দিনে 3টা, তারপর দিনে এরকম 3টা, তারপর দিনে এই 3টা, তাহলে কি তো, তাহলে ওই 15 দিন যাইতো ঠিকই, কিন্তু আলটিমেটলি ওই কনফিডেন্সটা আসতো না যে আমি প্রজেক্ট করতে পারবো। কারণ আমি এমন ভাবেই শিখেতেছি যাতে প্রজেক্ট করা যায়। কারণ আলটিমেটলি এগুলো জেনে তোমার কোনো লাভ নাই। কেন লাভ নাই? এইটা জানলা ঠিক আছে, কিন্তু কিভাবে এরা একে একে অন্যের সাথে যুক্ত এটা তো জানতা না। তাহলে করতে যাবা, তখন দেখবা ভাই কেমনে করে ভাই, আবার কিন্তু এই দেখা গেছে। কিন্তু আমি এইটাই দেখা দিচ্ছি যে প্রথম থেকে এটা দেখা দিচ্ছি যে কে কার সাথে কিভাবে যুক্ত। তার মানে এখন তুমি এইগুলা কিন্তু এখনো জানো, কিন্তু এখন জানো কিভাবে, এখন জানো হচ্ছে কোথায় আমার যাইতে হবে তোমার জানা আছে, ওইখান থেকে তুমি কি করবে, লাভ দিয়ে এখানে চলে আসবে। এই হলো তোমার বিষয়। এই জন্য এই পদ্ধতিটা বেশি ভালো, কারণ এটা আমি নিজে শিখছি তো, আমি জানি। আমি তো 10-20টা টিউটোরিয়াল দেখছি, মনে করে এরকম হাজার হাজার, যে এইভাবে আমাকে বেসিক শিখেছে, এইভাবে ধরে ধরে হেয়ার কোর্স দেখে আমি কিচ্ছু পারিনি। মানে খালি বুঝছি জিনিসটা, কিন্তু করতে পারি না। কিন্তু যারা এই যে প্রজেক্ট বেস শিখেছে, মানে যে প্রজেক্ট করে আমি আমার আমি প্রজেক্ট মানে আমি তোমাকে কইরা দেখাবো, করার পর যেখানে যাইতে হবে ওইখানে আমি যাবো। ঠিক আছে, এটা হলো আমার বিষয়। এই জন্য আমি এরকম মানে ওই পেজ বিল্ডার থেকে লাভ দিয়ে দিয়ে যাচ্ছি এই আর কি। তো এখন কাস্টম সিএসএস লেখার এটাও ভালো জায়গা না, কেন না? কারণ তুমি যে আবার বললাম থেম যদি কোনো কারণে আপডেট দিয়ে ফেলাও, তাহলে এটাও চলে যাবে। ঠিক আছে, মানে ভাগ্য ভালো হলে যাবে না, মানে থেম তো এত বোকা না, সেও জানে যে আমার এখানে অনেক কিছু সেটিং আছে, সেও চাইবে যে সেটিং গুলোকে সেভ করে রাখার, কিন্তু মাঝে মাঝে আসলে করার হয়, কারণ এরাও পারে না। যে 5.3.4 না, তুমি আপডেট দিলে দেখবে এটা নাই হয়ে গেছে। ঠিক আছে, ওরাও পারে না, কারণ কতক্ষণ পারবে, একটা ভার্সন 10 নিয়ে আসছে, এখন সে 5-এর সাপোর্ট কিভাবে দিবে, বুঝে নাই? এই জন্য এইখানে লেখাটা ভালো না। সবচেয়ে ভালো হচ্ছে আলাদা একটা প্লাগ ইনে লেখা, আলাদা একটা প্লাগ ইন, এটা আমি কেটে দিলাম, কেটে সেভ দিলাম, মানে এখানে রাখলাম না। এইটা আমি কেন এত মানে ইমফেসিস দিয়ে শিখেছি জানো? কারণ কাস্টম সিএসএস নিয়ে কাজ করতেই হবে 100%। আর যে জিনিস 100% তোমার করতেই হবে, সেই জিনিসকে তুমি এত রিস্কের মধ্যে রাখবা কেন, তাই না? এই যে তুমি করবে কি, যে এরকম একটা নতুন প্লাগ ইন ইনস্টল দিবে, নতুন প্লাগ ইন, অ্যাড নিউ, তবে এরকম অনেক প্লাগ ইন পাওয়া যায়, সিএসএস জেএস অ্যাড করার জন্য প্লাগ ইন পাওয়া যায়, লিখলেই হবে কাস্টম সিএসএস, অনেক প্লাগ ইন আছে। এই যে সিম্পল কাস্টম সিএসএস এন্ড জেএস, এরকম ভালো প্লাগ ইন ইনস্টল দিলাম, অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করলে কি এই প্লাগইনের একটা অপশন এখানে চলে আসবে, এটা আমরা জানি, এটাই তো ওয়ার্ডপ্রেসের সিস্টেম। অনেক সময় ভিতরে ঢুকে থাকতে পারে, দেখতে হবে। এই যে কাস্টম সিএসএস এন্ড জেএস চলে আসছে, তাহলে আমরা কি করব, অল কোড দেখতে চাইলে এখানে চাপ দিব, আর নতুন কাস্টম সিএসএস তৈরি করতে চাইলে এখানে অ্যাড কাস্টম সিএসএস দিব। এই যে এখন ধরো আমরা কোন জায়গাটায় কাজ করতেছি, আমরা কাজ করতেছি ফুটারে, তাই না? ফুটারে কাজ করতেছি, তাহলে আমরা আমাদের নিজেদের বোঝার সুবিধার্থে, আমাদের তো এরকম হাজার হাজার সিএসএস হতে পারে, তাহলে আমরা নিজেদের বোঝার সুবিধার্থে এখানে একটা নাম দিব। এই নামটা তুমি ইচ্ছা মতো দিতে পারো, যেমন ফুটার ডিজাইন দিয়ে দিলাম, তাহলে আমি যাতে নিজে খুঁজে পাই। এখন এই যে এইখানে যে সিএসএসটা লেখা হয়, এই যে এটা সবচেয়ে সেফ, পাবলিশ দিলাম, দেখো পাবলিশ হয়ে গেল। এখন এই যে অল কাস্টম করে যদি আমরা যাই, এটা আবার কোথায় বসানো, যে আমরা জানি একটা সিএসএস 3 জায়গায় বসানো যায় না, এই যে রিফাত আর তামিদ দেখছে, ইন্টারনাল বসানো যায়, এক্সটার্নাল বসানো যায়, আর একটা কি বসানো যায়, ইনলাইন তো বসায় তাই এইচটিএমএল এর মধ্যে, তাহলে এখানে তো আমার বাইরে থেকে দিচ্ছি, তার মানে এটা হয় ইন্টারনাল হবে, নাহলে কি হবে এক্সটার্নাল। দুইটা অপশনই আছে, দেখছো? তারপরে তুমি যে তোমার পছন্দের মতো এটা চুজ করতে পারো, আবার হেডের মধ্যে যাবে না ফুটারের মধ্যে যাবে, এটাও চুজ করতে পারো, মানে নিচে দিবে নাকি উপরে দিবে, এটাও তুমি বলে দিতে পারো, এই আর কি। আচ্ছা, এখন
এই যে তাহলে আমি অল কোডে গেলাম, অল কাস্টম কোড, এই যে অল কাস্টমের মধ্যে আমরা দেখতে পাবো এই যে আমাদের সিএসএস টা ফুটার ডিজাইন এডিট করলে আমরা আবার সিএসএস টা এডিট করতে পারবো। এখন সুবিধাটা হচ্ছে এখনো কিন্তু চেঞ্জ হয়েছে, যে আমরা যদি ওয়েবসাইটে যাই এখনো দেখতে পারবো এটা লাল হয়ে গেছে, এই যে লাল দেখছো, তারপরে কাজ করতেছে। এখন সুবিধাটা কি, এখন আমি দেখো আলাদা আলাদা নামে এখানে ইচ্ছা মতো তৈরি করবো, তারপরে আমি নামটা দেখতে পারতেছি যে কোন সিএসএস টা কোনটার কারণে আমি লিখছিলাম এটা জানতে পারলাম। আবার দেখো থিম আপডেট করি আর আমি ওই যে কাস্টমাইজটা নষ্ট হয়ে যাক, যেটাই নষ্ট প্লাগইন কিন্তু থেকে যাবে। আমি আমি ধরো থিম আপডেট দিছি, থিম আপডেট দিয়ে ওয়ার্ডপ্রেসই আপডেট দিলাম, যেটাই আপডেট দিই এই প্লাগইনের যে লিস্টটা, এই প্লাগইনের লিস্ট কিন্তু এভাবেই থাকবে। মানে প্লাগইন যতক্ষণ আপডেট না দিতেছি ততক্ষণ কিন্তু প্লাগইন এভাবেই থাকবে, তাই না? তার মানে এই প্লাগইনটা সেভ, মানে তোমার পুরোটা নড়ে যাক, সব ওয়ার্ডপ্রেস পুরো নড়ে যাক, কিন্তু প্লাগইন কিন্তু থাকবেই। তার মানে এই প্লাগইনটা যতক্ষণ আছে ততক্ষণ কি তোমার এই সিএসএস টাও আছে, বুঝা গেছে? তা এই জন্য এইটা সবচেয়ে পাওয়ারফুল। মানে আমি ওই 3টা ওয়ে দেখালাম, 3টা ওয়েতে করা যায়, কিন্তু ওই 2টা অ্যাভয়েড করাই ভালো। সবচেয়ে ভালো এইটা, এটা থেকেই যাবে, সেভ থাকবে, অলওয়েজ সেভ থাকবে, যাতে কাজটা তোমার নষ্ট না হয়। আচ্ছা, একটা প্লাগইনের ব্যবহার আমরা দেখলাম। আচ্ছা, তাহলে এই মুহূর্তে আমাদের কি, আমাদের বেসিক কি হয়ে গেল, ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন আমরা শিখে ফেলাম। আমরা কিছু প্রিমিয়াম থিম শিখলাম, আমরা ফ্রি থিম শিখলাম কাস্টমাইজেশন, আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া শিখলাম, ওয়ার্ডপ্রেস ব্যাকআপ দেওয়া শিখলাম, তারপর ওয়ার্ডপ্রেস কিভাবে লোকাল হোস্টে সেট আপ দেওয়া যায় এটা শিখলাম, ওয়ার্ডপ্রেস কিভাবে সার্ভারে সেট আপ দেওয়া যায় এটাও শিখলাম। তার মানে মোটামুটি আমরা এই মুহূর্তে আমরা রিফাত অথবা যে কোনো, ঠিক আছে? এটা ই কমার্স হোক, পোর্টফোলিও হোক অথবা ব্লগ সাইট হোক। তার মানে এখন আপনাদের কাজ হচ্ছে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করা। আপনারা কয়েকটা থিম ইনস্টল দিবেন, যেমন যে রিফাত একটা করছে পোর্টফোলিও, এরকম আমি ই কমার্স একটা দেখেন, একটা ই কমার্স দেখেন, আমি যেটা উডমার্ট দিচ্ছি এটাও দেখেন, আবার দেখেন যে অন্যান্য প্রিমিয়াম ফ্রি থিম দেখেন, যেমন ধরেন ব্লগ পোস্ট, এডুকেশন মানে যে স্কুল কলেজের। এই যে রিফাত যেমন ওনার কলেজে আছে, রিফাতের কলেজে ধরো একটা ভালো ওয়েবসাইট নাই, এখন রিফাত যদি নিজের তাগিদে জাস্ট নিজে কষ্ট করে এই রিফাতের কলেজের জন্য একটা ওয়েবসাইট বানায়, এখন যদি তুমি কলেজের স্যার এটা দেখাও, স্যার আমি এই কষ্ট করে এটা বানাইছি, স্যারের যদি এটা পছন্দ হয়ে যায় তাহলে বুঝো তোমার কোলে নিয়ে নাচবে, ঠিক আছে? এটাই হলো বিষয়। মানে সবসময় ফ্রি কন্ট্রিবিউট করার একটা চেষ্টা রাখতে হবে, যে সবসময় টাকা চিন্তা করলে হয় না, কিছু সময় কি করতে হয়, মানুষকে একটু দান করতে হয়, যে জানানোর জন্য যে আমি একজন ডেভেলপার, ঠিক আছে? এই খালি ফেসবুকে দিলেও হবে না, ফেসবুকে দিলে হ্যাঁ ফেসবুক ফ্রেন্ডরা জানতে পারতেছে, কিন্তু তুমি মাঝে মাঝে চ্যারিটি কাজ করবা। ধরো তোমার একটা বন্ধুর একটা দোকান দিছে, তুমি বলে আমি তোর ই কমার্স বানাই দিচ্ছি, তুমি এক ক্লিকে উডমার্ট দিয়ে বানাই দিতে পারবা, ঠিক আছে? ওর তোমার তো এত ডিজাইন করার দরকার নেই, তুমি গেলে ওরে এক ক্লিকের মধ্যে সব প্রোডাক্ট মধ্যে আপডেট দিয়ে টাকা পয়সা সেট করে তুমি একটা প্রোডাক্ট বানাই দিয়ে ওয়েবসাইট। আচ্ছা, তাহলে বন্ধুদের উপকার হলো, বন্ধু কিন্তু তোমার কথা মনে রাখবে। আবার স্কুলে একটা ওয়েবসাইট বানাই দিলে ধরো, তাহলে স্কুলের স্যার তোমার মনে রাখবে, ঠিক আছে? এইভাবে করে মানে একটু জিনিসটা এনজয় করার চেষ্টা করো, মজা নিবা। দেখো এই মজা নিতে নিতে প্রথম দিকে টাকা না আসলো, কিন্তু একদিন আসবে, যারা এটা করতে পারে তাদেরই আসে, আর যারা করতে পারে না তারাই ফেলিয়ার হয়, ঠিক আছে? ফেলিয়ার হয় কারা? যাদের ইগো বেশি, যারা মানে চায় যে এই আমি টাকা ছাড়া কাজ করবো কেন। দেখবে অনেক এমন বিগিনার আমি দেখছি নিজে কাজ পারে না, কিন্তু একটা কাজ ফ্রিতে করবে না, মানে সে এত ঘাটতারা, সে টাকা ছাড়া কাজ করবেই না। এই লোক কিভাবে মানে প্রোগ্রেস করবে, এ তো পারেই না কিছু, সে এখনই টাকা চিন্তা করে। যাই হোক, একটা টিপস বলে দিলাম আর কি, আমি জীবনে তাই করতাম। আমি আমার ভার্সিটিতে কি করছি, আমার স্যারের ল্যাবরেটরি ওয়েবসাইট বানাইছি নিজে, আবার ধরো আমাদের অনেকের ই কমার্স বানাইছি, আমি অনেকের বানাইছি যে তার পার্সোনাল একটা পোর্টফোলিও লাগবে বানাইছি। অনেকে বলছে আমার একটা ইমেল খুলে দেন, আমি ওই সি প্যানেল থেকে তার একটা ইমেল খুলেছি। এই যে চ্যারিটি কাজ করার কারণে হয়েছে কি, আমার ভার্সিটিতে আমি চলে গেছি যে আমি একজন ডেভেলপার, বাস। এরপরে ভার্সিটি থেকে কয়েকটা প্রজেক্ট পেয়েছি। এইটাই হলো বিষয়, মানে মানুষকে জানানোর অনেক ওয়ে আছে। একটা হলো চ্যারিটি, একটা হলো ফেসবুকে জানানো, আর একটা হলো ফ্রি কন্ট্রিবিউশন। মানে তুমি একটা কিছু শিখলা, এটা আবার ভিডিও বানাবা, এটা ভিডিও বানায় মানুষকে জানাই দিবা, হ্যাঁ আমি এটা শিখছি। আপনি যদি ওয়ার্ডপ্রেসে এটা চেঞ্জ করতে চান তাহলে এখানে চাপ দিয়ে, এখানে চাপ দিয়ে, এখানে চাপ দিন, এই যে 30 সেকেন্ড একটা ভিডিও দিলা, বাস। এটা কিন্তু অনেক মানুষ বুঝে গেল যে তুমি একটা ডেভেলপার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত থাকলো, অনেক সময় হয়ে গেছে।
মাথা ঘুরাইবো পারে, ঠিক আছে। যাই নেক্সট ক্লাস থেকে আমরা কি করবো বলে দিই। নেক্সট ক্লাস থেকে আমরা পেজ বিল্ডার শিখবো। আমরা এলিমেন্টার ধইরা একবার প্রথম থেকে একটা পেজ ডিজাইন করবো, ঠিক আছে। মানে ধরো আমার কোনো থেম নাই, ধরে নাও মানে ক্লায়েন্ট তোমার কোনো থেম দেয় নাই, থেম ছাড়াও কিন্তু পেজ বিল্ডার দিয়ে কি করা যায়, কমপ্লিট একটা ওয়েবসাইট বানায় ফেলা যায়। একদম মেনু, ফুটার, হেডার, স্লাইডার যা আছে এভরিথিং। মানে এলিমেন্টার শুধু পেজ বিল্ডার, এলিমেন্টার একটা থেম বিল্ডার আমরা সামনে দেখবো। পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল মানে ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার। তো এইটা আমরা যদি শিখতে পারি, আমি শিওর যে কোনো ক্লায়েন্টের প্রজেক্ট আমরা করতে পারবো, ঠিক আছে। এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ শিখবো। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন, আর নাহলে আজকে এই পর্যন্ত আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি।